নমস্কার। এই ভিডিওর বিষয় আপনারা দেখেছেন। এবারের টার্গেট কোরবানি। এই ভিডিওগুলো দরকার হলে সেভ করে রেখে দেবেন, পরে মিলিয়ে নেবেন। যারা এখনো সব জানতা গামছাওয়ালা বলে কেউ কেউ কমে গেছে সংখ্যাটা, এখনো অনেকেই তো পেজে আসছেন, জানেন না, জানার কথাও নয়। তো যাই হোক, রেখে দেবেন। এমনিতেও তথ্যের জন্য তো ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, লেখালেখিও গুরুত্বপূর্ণ, আর বই তো সবই যারা রাখছেন, কিন্তু সমস্ত কিছু তো বইয়ে লেখা সম্ভব নয়। লিখলে তো মানুষকে, তাহলে শুধু আমি লেখকই হয়ে বসে থাকতাম না, শুধু বই পড়তেই দিতাম আর বই বিক্রি হতো। তাহলে কি এই সচেতনতা, এই প্রচার, গ্রামে গঞ্জে যাওয়া, মানুষের পাশে থাকার চেষ্টা, এগুলো কি হতো? হতো না। যাই হোক, তাহলে এই যে আজকের ভিডিওর বিষয় টার্গেট কোরবানি, কাদের টার্গেট? জায়নিস্টদের টার্গেট। এই বিষয়ে আলোচনা করব। তারপরে এই যে নতুন ওবিসি তালিকা, 66টি সম্প্রদায়, 7% সংরক্ষণ, বেশ ভালো। এটার নেপথ্যে কি এবং এটার থেকে কি হবে, মানে নিয়োগের অবস্থাটা কি দাঁড়াবে এরপরে, তাই তো? খোল নলচে বদলে ফেলা হচ্ছে, সবকিছু বলা হচ্ছে শিক্ষার একেবারে। বেশ ভালো। খোল নলচে ওরাই বানায়, ওরাই ভাঙে, দরকার পড়লে, ঠিক আছে। আর সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে তো পুরো খোল নলচেটা ওদের হাতেই চলে গেছে। আসবো। প্রথমে আসছি এই যে কোরবানি। প্রথমেই জানাই যে আমি কোরবানি এবং বলির কট্টর সমর্থক। আরো একবার বলি, আমি কোরবানি এবং বলির কট্টর সমর্থক। আমার নিয়মিত পাঠক সহযোদ্ধারা জানেন। এবং আমি চাই মুসলমানেরা, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা যেন আজীবন এই পবিত্র কাজটি চালিয়ে যেতে পারেন। এটা আমি কামনা করি। পারবেন কি না, কতজন পারবেন, সে বিষয়ে আমার সন্দেহ আছে, কিন্তু আমি চাই তারা পারুন, তারা চালিয়ে যান। যেমনটা তাদের শাস্ত্রে বলা রয়েছে, কোরআনে বলা রয়েছে, এই পবিত্র উদযাপনের কথা বলা রয়েছে। এ নিয়ে আগে একটি ভিডিও আমি করেছি, লিখেওছি। তারা চালিয়ে যান, এটা আমি কামনা করি। হিন্দুদের মধ্যে বিশেষ করে শৈব সম্প্রদায় এবং শাক্ত, এদের মধ্যে বলি প্রচলিত ছিল। এখন তো সবই উবে গেছে। ওরা প্ল্যানফুলি এসবই করেছে। শিক্ষা দীক্ষা, আধুনিক শিক্ষা ভদ্রলোক বানিয়ে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা, ইমিউনিটি যে আসলে ঈশ্বর এবং প্রকৃতি, সেটাকে ফেক সায়েন্স দিয়ে, ভুলভাল ব্যাখ্যা করে দিয়ে, ধর্ম থেকে বিজ্ঞানকে আলাদা করে দেওয়া, দুটো যে আসলে একই মুদ্রার দুটি পিঠ, সেটাকে গুলিয়ে দিয়েছে আমাদের। যাই হোক, বলি, হ্যাঁ, ছোটবেলায় আমি বহু বলিতে, তখন তো ছোট ছিলাম, ওই মানসিক থাকতো আমাদের ত্রিমোহনী কালীবাড়ি, দেখবেন হিলির আগে ত্রিমোহনী, উত্তরবঙ্গের বালুরঘাট থেকে হিলি যাওয়ার পথে হিলির আগে একটি মন্দির আছে, এখনো আছে, ত্রিমোহনী কালী মন্দির, খুব নামকরা মন্দির। সেখানে বলি হতো। এখন সম্ভবত বন্ধ করে দিয়েছে, জানি না হয় কিনা। মাঝখানে তো বন্ধ করে দিয়েছিল, করোনা কালে তো বন্ধই করে দিয়েছিল। তো এছাড়া বল্লা কালী বলে আমাদের ওদিকে কি বল্লাতে মন্দির আছে, জাগ্রত মন্দির মানুষ বলা হয়, মানুষ বিশ্বাস করে, প্রচুর মানুষ যান। এই দুই ক্ষেত্রেই আমাদের পরিবারের পক্ষ থেকে পাঁঠা বলির আমি সাক্ষী ছিলাম। কমপক্ষে এই ছোটবেলায় 10 বার মানসিক করা বলে আর কি। আত্মীয় পরিজনের সাথে, কখনো পিসির মানসিক ছিল, তিনি বলেছিলেন যে আমার থাকে না, আমার এটা হলে, সফল হলে আমি একটা বলি দেব। এই ব্যাপারটা হিন্দু ধর্মের মধ্যে চলে। এখানে তো কোরবানির মতো প্রতি বছর উদযাপনের জায়গা নেই, কিন্তু মাংস ভক্ষণের একটা বিধান এভাবেই দেওয়া হয়েছিল, আছে, বলি। তো সেই ক্ষেত্রে আমি বহুবার সঙ্গে গেছি,
দেখেছি। এখন তখন যথেষ্ট ছোট, তো সেই সময়ে দাঁড়িয়ে তো আমার পক্ষে ওই রামদা দিয়ে বলি দেওয়া সম্ভব ছিল না, ছোট। এবং সেই মাংস আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে, কারণ একটা পাঁঠা পরিবারে হয়তো 5-6 জন মানুষ বা 7 জন মানুষ, তো একটা পাঁঠা তো সম্ভব নয়। আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর মধ্যে বিলি করে দেওয়া হতো, তাই নয় কি? এটাই তো স্বাভাবিক, এটাই তো, এভাবেই আমি দেখে এসেছি। আর ইসলামের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো অনেক ব্যাপক। সেখানে জাকাতের একটা ব্যাপার আছে, সেখানে এই দরিদ্র নিম্নবিত্ত মানুষকে রীতিমতো তাদেরকে এই মাংস দেওয়া হয়। আমি নিজের চোখে দেখেছি ছোটবেলায়, বা এখনো তো আরো বেশি। ছোটবেলায় আমার খুব কাছের বন্ধু ছিল শহীদুল্লাহ আলী মন্ডল, তার সঙ্গে আমি ক্লাস 10 পর্যন্ত তো পড়েছি, 11-12 পড়েছি, 11-12 কলেজে, আমরা একসঙ্গে কলেজে পড়তাম, তখন 11-12 কলেজে ছিল। সেই শহীদুল্লাহর ব্যাপারে, আমার প্রিয় বন্ধু, তার ব্যাপারে আমার একটি গল্পও আছে, মানে বাস্তব ধর্মী গল্প, সেটা ঘাসফড়িং গল্প গ্রন্থে এই শহীদুল্লাহর কথা লিখেছে। তো আমার ছোটবেলার বন্ধুদের মধ্যে খুব কাছের ছিল এই শহীদুল্লাহ। আরো ছোট বলার বন্ধুদের মধ্যে আমার খুব কাছের ছিল সোরেন। তো মদন মাহাতো, এরা, অর্থাৎ সাঁওতাল মাহাতো, এদের সঙ্গে আমার ছোটবেলা কেটেছে, শৈশব কেটেছে। তো সুতরাং ওই তথাকথিত জেনোফোবিয়া যাকে বলা হয়, অন্য সম্প্রদায়ের প্রতি একটা ক্ষোভ, ঘৃণা, অচেনা থেকে হলে যা হয় আর কি, কাছাকাছি না থাকলে যা হয়, যাকে বলা হয় আসলে জেনোফোবিয়া শব্দটির অর্থ ফিয়ার অফ ফরেনার্স, সেটা আমার মধ্যে কোনোদিনই ছিল না। তো এই ব্যাপারগুলো আমার লালনে, আমার মননে অবশ্যই সহায়ক ভূমিকা নিয়েছে। আর আমার দাদু ছিলেন শাস্ত্রজ্ঞ, পণ্ডিত। তাঁর গীতা মুখস্থ ছিল, রামায়ণ মহাভারত অনর্গল বলতে পারতেন আদি। তিনি যাত্রা করতেন শখের, অবশ্যই জীবিকার কারণে নয়। তিনি পৌরাণিক চরিত্রে অভিনয় করতেন, তার কথাও আমার বিভিন্ন লেখাপত্রে এসেছে। তো তার কাছ থেকেই আমি গঘ্ন শব্দটি প্রথম শুনি। গঘ্ন শব্দটির অর্থ গো, হত্যাকারী। এবং বৈদিক যুগে অতিথিকে গঘ্ন বলা হতো আরেকটি নামে, কারণ তখন অতিথিকে এভাবেই গোমাংস দিয়ে আপ্যায়ন করা হতো। তো এটা আমার দাদুর কাছ থেকে শোনা। পরবর্তীকালে যখন নিজে পড়েছি, সেগুলো মিলিয়ে নিয়েছি। তখন তো গরু পলিটিক্যাল অ্যানিমাল ছিল না আমার ছোটবেলা, মানে বুঝতেই পারছেন, তখন গরু রাজনীতির মঞ্চে আসেনি। এবং গরুকে কেন্দ্র করে এই কর্পোরেট মুনাফা লোটা এবং গরিব মানুষের রুজি রোজগার বন্ধ করে দেওয়া, এগুলোর ছক তখনো কষা হয়নি। হয়ে থাকলেও সেটা আমাদের জানার কথা ছিল না, আমরা তখন গ্রামে গঞ্জের মানুষ। তো সুতরাং এ ব্যাপারে আমার কোন রকম অ্যাম্বিগুইটি নেই। এবং আমি ভালো করেই জানি বাল্মীকি রামায়ণ থেকে শুরু করে যে যা যা নির্ভরযোগ্য জায়গা আছে, এবং হিন্দু ধর্মের বিভিন্ন রকম জায়গা যথেষ্ট পড়াশোনা করেছি, আমি করেই বলছি যে মিথিলায় হরধনু ভঙ্গ করার পর রামচন্দ্রকে বাছুরের মাংস খাওয়ানো হয়েছিল, মানে এটা অতিথি আপ্যায়ন। ওই যে বললাম গঘ্ন, অতিথিকে তখন ওভাবেই আপ্যায়িত করা হতো। আর এই গঘ্ন শব্দটি সংস্কৃত শব্দ, তৎসঙ্গ শব্দ, বৈদিক যুগেই যার সৃষ্টি। তখন মুসলমান কোথায় ছিল ভারতে? বৈদিক যুগে মুসলমান ছিল? ছিল না। তো আসলে হিন্দু মুসলমান আমার কাছে একাকার। প্রজ্ঞাবান যারা গভীরে যাবে তারা বুঝবে কোনো ফারাক নেই আসলে। তো মূল বিষয়ে আসি। তাহলে কিভাবে এই কোরবানিকে ওরা এখন টার্গেট করবে, কেন টার্গেট করবে? বলি ওরা বন্ধ করে ফেলেছে, বলি বন্ধ করে ফেলেছে। আমি হিন্দুদের বলবো, যদি কেউ থাকেন, কোনো মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন এখনো, তাদের আপনাদের ক্ষমতা থাকে প্রতিবাদ করার, প্রোটেস্ট করার, তাহলে অন্তত ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন। পারবেন বলে মনে হয় না, সব হিন্দুরা তো বদনক হয়ে গেছেন সবাই।
কিন্তু মুসলমানদের মধ্যে এখনো কোরবানি আমাদের দেশে আছে বলে আমি তাদের সজাগ করছি। একটি পোস্ট দিয়েছিলাম, অনেকে বুঝতে পারেননি, ওই যে সমস্যা, ভেবেছিলেন আমি মনে হয় কোরবানির বিরুদ্ধে। মোটেই নয়, আমি কোরবানির পক্ষে আজীবন এবং থাকবো। আমি কোরবানির সময় উপস্থিত ছিলাম শহীদুল্লাহর বাড়িতে। কোথায় আছেন আপনারা? 11-12-এ তার শহীদুল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব ক্লাস 7 থেকে। সেটা 11-12-এ আরো বেশি গাঢ় হয়। না, 7 বলে ভুল করলাম। আমি 7 পর্যন্ত সোনারপুর বিদ্যাপীঠে ছিলাম, 8 পর্যন্ত চলে যাই। 9 থেকে শহীদুল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব বালুঘাট হাই স্কুলে। তারপরে সেটা আরো গাঢ় হয়, গাঢ় থেকে গাঢ়তর হয়। তার বাড়িতে একাধিকবার আমি গিয়েছি। তো এই জায়গা থেকে আমি এরপরে এখনো বহু ইসলাম ধর্মী মানুষ আমার সহযোদ্ধা, তাদের দ্বারা আমার সঙ্গে দেখা করেন, কথা হয়। অনেকের বাড়িতে গিয়েছি, মনসুরের বাড়িতে গিয়েছি, থেকেছি। কই, আমার তো কোনো সমস্যা হয় না, আমার তো কোনো রকম বিচ্ছিন্নতা বোধ হয় না, জেনোফোবিয়া হয় না, লো কালচার, অশিক্ষিত এসব মনে হয় না। আমার তো এখন ভদ্রলোকদেরই অশিক্ষিত মনে হয়। সত্যিকারের অশিক্ষিত তারাই, বরং কুশিক্ষিত। অশিক্ষিত হওয়া ভালো, অশিক্ষিত হলে অন্তত তার মধ্যে কিছু গুড ইনপুট দেওয়া যায়। কিন্তু কুশিক্ষিত হলে তারা এতটাই ইগোইস্ট হয়ে যান যে তারা মনে করেন যে তারা যা জানেন সেটাই শেষ কথা। শুধু ইসলাম নয়, হিন্দু ধর্ম শুধু নয়, পৃথিবীর সব ধর্মে, ইহুদি থেকে শুরু করে সর্বত্রই, জুদাইজম থেকে শুরু করে সর্বত্রই এই প্রাণী হত্যার কথা আছে, পশু হত্যার কথা আছে, এবং সেটাকে পবিত্র হিসেবেই চিহ্নিত করা হয়েছে। কেন? এটা কি কাকতালীয়? কোইন্সিডেন্স? মোটেই নয়, কাকতালীয় নয়। শুধু তাই নয়, আরো অনেক কিছু পাবেন। এই যে উপোস, আমরা উপোস বলি, ওরা রোজা বলে, ধরন ধারণ একটু আলাদা। কিন্তু এই উপোস, যেটা পৃথিবীর সব ধর্মের মধ্যে আছে, সব বিশ্বাসের মধ্যে আছে, কেন? সেটাও তার সঙ্গেও ঈশ্বরের যোগাযোগ ঘটিয়ে দেওয়া হয়েছে। কেন? প্রয়োজন বলে, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য প্রয়োজন বলে তার সঙ্গে সৃষ্টিকর্তার একটা যোগ ঘটিয়ে দেওয়া হয়েছে। আমাদের শাস্ত্রকারেরা এগিয়ে থাকা মানুষ ছিলেন। আর আর হযরত মুহাম্মদ, উনি তো বৈদিক যুগের নন, উনি অনেক পরবর্তীকাল, এবং তাই তিনি এই জায়নিস্ট ইহুদিদের ষড়যন্ত্রটা খুব ভালো ধরতে পেরেছিলেন। কিন্তু তিনিই প্রথম আগে ধরেছিলেন। ওই জন্য আমি তাকে বর্তমানকালে দাঁড়িয়ে, আমি যদি বিগত 1000 বছরও পিছিয়ে যাই, যদি 1000 বছর আমি পিছিয়ে যাই, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় 1000, ধরুন 2000, ওই 2000 বছর যদি পিছিয়ে যাই, 2000 থেকে 2500 বছর আমি যদি পিছিয়ে যাই, তাও যদি আমাকে বলা হয় একজন সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন মানুষের নাম বলুন, আপনার প্রিয়, যার কাছ থেকে এখনো আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, সতর্ক হতে পারি, আমি এক বাক্যে বলবো হযরত মুহাম্মদ। কোনো দ্বিধা নেই আমার। তাহলে আমার বই বিক্রি হোক আর না হোক, কি যায় আসে, আমার কিচ্ছু যায় আসে না। সেদিন একজন বলছিলেন, ঘুরিয়ে ঠাড়িয়ে, পুরনো পাঠক, এখন তো আবার ভ্যাকসিন ট্যাক্সিন নেওয়ার পরে টের পেয়েছেন উনি, এখন আবার যোগাযোগ করছেন। ঠিক আছে, আমি সেই চৈতন্য হলেই হবে। তো তিনি বলছিলেন যে আপনি ইসলামের পক্ষে এত এত কথা বলেন, মুসলমানের পক্ষে এত এত কথা বলেন। আমি বলি, হ্যাঁ তো বলি, যা সত্যি তা তো বলবোই। কেন, আমাদের ধর্মেরও বলি, কোনো আমি তো ফারাক দেখি না।
প্রকৃতির কাছাকাছি যেতে বলি, শেকড়ে ফিরতে বলি, যাজ্ঞবল্কের কথা বলি, কপিল মুনির কথা বলি, বলি তো না, সেটা বলতেই পারেন, ঠিক আছে, কিন্তু মানে তাহলে সমস্যা কোথায়? না ওই যে মানে তাতে করে নাকি হিন্দুরা খেপে টেপে যাবে, আর মুসলমানদের মধ্যে তো বই টই পড়ার সংখ্যা নাকি কম। মানে স্বাভাবিক, ওই ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে যে স্বাভাবিক নিরক্ষরতার হারটা বেশি, তাহলে আপনার এইসব বইপত্র হিন্দুরাও যদি এরকম খেপে যায় আর মুসলমানদের পক্ষে যদি কথা বলেন, তাহলে তো বইপত্রের বিক্রি কমে যাবে। আমি বললাম তাতে কি হলো? হ্যাঁ, আমার যদি বইপত্র বিক্রিটাই মূল উদ্দেশ্য হতো, তাহলে তো আমি আগে মানে অন্যরকম কন্টেন্টে লিখতে পারতাম, যা সবাই পড়বে। চিলার, রগরগে প্রেম উপন্যাস, আরো অনেক তথ্যমূলক বই লেখা যায়, তাই না? এগুলো বাঁচিয়ে, ঝামেলা বাঁচিয়ে, করোনা বাঁচিয়ে, ভ্যাকসিন বাঁচিয়ে, সব এড়িয়ে অনেক কিছু নিয়ে লেখা যায়। লেখা যায় তো। তো ওটা ওটা নয়, ওটা আমি কেন বলি, আহ্বান করি পাঠকদের সমৃদ্ধ হওয়ার জন্য আহ্বান করি, আর লড়াইয়ে টিকে থাকার জন্য মাঝে মধ্যে বলি। ওটা ম্যাটার করে না, ওটা নিয়ে ভাবি না আমি। যাই হোক, এবারে দেখুন কিভাবে বন্ধ করবে, কায়দাটা শুনুন। ডাইরেক্টলি কোরবানি ওরা বন্ধ করতে পারবে না, সেটা ওদের যথেষ্ট বুদ্ধি আছে। আমি এই কায়দাটা আগে বলিনি, তারপরে ইউরোপে কিভাবে এখন কোরবানি হয় আমি নিজের চোখে দেখে এসেছি, ফ্রান্সে কিভাবে হয়, ওরা কিভাবে কন্ট্রোলটা করেছে এটাতে পরে আসছে। হুজুরদেরকে হাইজ্যাক করে অবশ্যই। এখন তো আর রাসূলের ইসলাম চলে না, এখন হুজুরের ইসলাম চলে। আর মানুষ হুজুরদের কাছ থেকে আলোকিত হয়, কখন গন্ডগোল করতে হবে, কখন দাঙ্গা করতে হবে, কখন মারামারি করতে হবে, কখন বিক্ষোভ দেখাতে হবে, সব হুজুররা বলে দেয়। হাইজ্যাক করা হুজুর, হাইজ্যাক হওয়া হুজুর, তাদের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢোকে। কিরকম কিভাবে হবে আমি ভারতের প্রেক্ষাপটটা আগে বলি, তারপর ইউরোপের প্রেক্ষাপটটা বলছি। দেখুন বলি কিভাবে বন্ধ হয়েছে, প্রায় বন্ধই আমি বলবো, নেই বললে কেন, কিভাবে হচ্ছে। প্রথমত দেখুন, শুধু আইন অনুশাসন দিয়ে হয়নি কিন্তু, মানুষের মগজ ধোলাই। মানুষকে বোঝানো হয়েছে যে প্রাণী হত্যা মহাপাপ, এক নম্বর বোঝানো হয়েছে। এভাবে একসময় রবি ঠাকুর কি শুধু তার, আবার বলছি কিন্তু রবি ঠাকুরের প্রজ্ঞা মেধা এগুলো নিয়ে আমি কোনো সন্দেহ পোষণ করছি না, কিন্তু নোবেল প্রাইজটা পেতে গেলে শুধু প্রজ্ঞা মেধা দিয়ে হয় না। যে শাসকের অধীনে আপনি আছেন, সেই শাসক খুশি না হলে আপনি নোবেল প্রাইজ পেতে পারেন না, অসম্ভব। তার বিরুদ্ধে কথা বলে আপনি পেতে পারেন না। আপনি দেখুন না, আপনি যদি আপনার বাড়িতে আপনার সেবক থাকে বা প্রজা থাকে, আপনি যদি জমিদার হন, তো আপনি আপনার প্রজা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি প্রজাকে পুরস্কার দেবেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো ব্রিটিশ রাজের প্রজা ছিলেন, পরিষ্কার কথা, প্রজা ছিলেন তো। তো উনি ওই যে বিসর্জন নাটকটি লিখলেন, যেখানে বলির বিরুদ্ধে বললেন। ওই যে রাজা গোবিন্দমাণিক্য, তিনি মন্দিরে বলি নিষিদ্ধ করলেন। হ্যাঁ, ওটাই একটা বড় সূত্রপাত ছিল, বাঙালির মননকে বলি বিরোধী করে তোলার জন্য, আরো দুর্বল করে দেওয়ার জন্য, মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। তারপরে কি হলো, বাঙালি মাংস খাওয়া অব্যাহত রাখলো, কিন্তু সামনে কোনো জন্তু জানোয়ার যদি বলি হয় চোখ বন্ধ করতো, মাংসটা খাবো, এটা ভণ্ডামি। আমি এই ভণ্ডামির মধ্যে নেই, ইট ইজ হিপোক্রেসি। ভদ্রলোকেরা কি হলো, মুরগি টুরগি কিনতে যায়, অনেকে দেখেছি মুরগির মাংস কাটার সময় তারা চোখটা ঘুরিয়ে নেয়, বেশ ভালো কথা, খাবেন না, নিরামিষ খান, যে যা ইচ্ছে মতো খান, ঠিক আছে, নিরামিষ খান, আমার আপত্তি নেই। ভণ্ডামো কিসের, হিপোক্রেসি। যাই হোক, ওটা হলো, ওখান থেকে সূত্রপাত হতে হতে মগজ ধোলাইয়ের মাধ্যমে এমন একটা করা হলো যে তখন মন্দিরে যারা পূজারী, তারাও তো এই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে এসেছেন, তারা তাদের মধ্যে ঢোকানো হলো প্রাণী হত্যা পাপ। আরে ভাই, প্রকৃতি প্রাণীর সৃষ্টি করেছে, সেটা ইকোসিস্টেমের, আমরা হচ্ছে খাদক, সর্বোচ্চ জায়গায় আছি, ফুড চেন, এটাই বাস্তবতা, এটাই প্রকৃতি। আর সেটাকেই স্বীকৃতি হিসেবে বলি বা কোরবানি বা বিভিন্ন জায়গায়, যেমন সেচিতা ইহুদিদের, এগুলো চালু হয়েছিল। তো সেটাই তো স্বাভাবিক।
কিন্তু এই মগজ ধোলাই করে করে আধুনিক শিক্ষার মাধ্যমে কি হলো, কায়দা করে কি করা হলো না, মাংসটা খাওয়া যাবে কিন্তু বলি দেওয়া যাবে না ঠাকুর দেবতার সামনে। হায়রে, হাঁড়ি কাটে বলি দিলে সেখানে ঠাকুর দেবতা দাঁড়িয়ে থাকে? মানুষই তো দাঁড়িয়ে থাকে। তো কি হলো, কেন? ব্যাপারটা কি একই হলো না আসলে? হ্যাঁ, বলি দিয়ে মাংসটা মানুষই খাচ্ছে, ফেলে তো দিচ্ছে না। মানসিকের ছাগলটা তো কাটাকাটি করে সেখানে তো বাড়ি নিয়ে যাচ্ছে, মাংসটা তো ফেলে দিচ্ছে না, সে তো খাচ্ছে, তাই তো? কোরবানির মাংসটাও তো ফেলে দিচ্ছে না, সে তো খাচ্ছে রে ভাই। আলটিমেটলি বলি দিয়েই খান বা কোরবানি দিয়েই খান, কোরবানি করেই খান, জবাই করেই খান, যেভাবেই খান, খাচ্ছেন তো। তাহলে আপত্তি কোথায় থাকলো? আপত্তি কোথায়? দেবতা খাচ্ছে নাকি? দেবতা কি সত্যি আপনাকে জানিয়ে দিয়ে গেছে? গোবিন্দ মানিককে কি মা নাকি স্বপ্নে দেখা দিয়েছে? ঢপের চপ, একটা এজেন্ডা। স্বপ্নে নাকি দেখা দিয়েছে আমি সন্তানের রক্ত সহ্য করতে পারছি না, রাজাকে বলছে বলি বন্ধ কর। আরে ভাই, যখন অন্য সময় বলি হয় সন্তানে মানে খাওয়া হয় যখন, তখন সন্তানের রক্ত ঝরে না, তখন আর মা দেখতে পান না। মন্দিরে বলি দিলেই মায়ের কষ্ট হয়। আরে মা কি শুধু মন্দিরে থাকে? ঈশ্বর সৃষ্টিকর্তা কি শুধু মন্দিরে থাকে? মগজ ধোলাই। তাহলে তো সর্বত্র হলেই কষ্ট হয়, সর্বত্রই বন্ধ করে দিতে পারতেন রাজা গোবিন্দ মাণিক্য, তা তো করেননি, শুধু মন্দিরে বন্ধ। এইটাই তো কাজ। প্রথমে কি হলো তাহলে বুঝুন। প্রথমে ওই ঠাকুর দেবতা কষ্ট পায় এরকম করে একটা মিথ্যে প্রচার করে দিয়ে, অন্য সময় নাকি ঠাকুরের অস্তিত্বই নেই, তখন বিজ্ঞান, করোনা ভ্যাকসিন নিন, তখন ঠাকুর দেবতা কোথায়? তখন যদি বলেন ঠাকুর আমাকে বাঁচাবে, তখন লোকে হাসবে। আবার যখন বলি দিতে যাবেন বলে না, মা তো কষ্ট পাবেন, ঠাকুরের সামনে কেন বলি দেব সন্তানকে, তখন তো ঠাকুর কষ্ট পায়, তাই বলে নিষিদ্ধ। আবার বলুন ভ্যাকসিন নেব না, আমি ঠাকুর ঈশ্বরের পথেই চলবো, হ্যাঁ, আমার দরকারই নেই, ঈশ্বরই আমাকে বাঁচাবে, ঠাকুরই আমাকে বাঁচাবে, তখন আবার হাসবে। কিরকম হলো ব্যাপারটা? আমি এগুলোই ভাবি বাজে বলতে। আরে ভাই, ওই সময় বললে বলে হাসবে, মানে ভ্যাকসিন যখন বলবো না ঈশ্বরই আমাকে বাঁচাবে, আমার ইমিউন সিস্টেম, আমার শরীর, প্রকৃতি আমাকে বাঁচাবে, তখন আবার হাসবে। হ্যাঁ, ভগবান কি কখনো আপনাকে বাঁচাবে? আপনাকে তো বিজ্ঞান মনস্ক হতে হবে। ভগবান কি আপনাকে এই যুগে দাঁড়িয়ে আপনি ভগবানের কথা বলছেন কেন, অমুক তমুক, এসব বলবে। আবার যদি বলি দিতে যান মন্দিরে, বলে হ্যাঁ ভগবান কি চেয়েছে, মা কি চায় সন্তানের প্রাণ এভাবে যাবে চোখের সামনে, মা কি চায়, তখন আবার ওই গল্প। আরে ভাই, তাহলে তখন সুবিধাবাদী ভগবান তো, মানে সুবিধা মতো ভগবানকে ব্যবহার করো। মানুষের মগজই তো নেই, এই কারণেই তো এরকম বহু ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে আর আমি হাসছি। এরকম বহু বিজ্ঞান মনস্ক লোকজন, বহু এরকম এজেন্ডার রূপায়ণের লোকজন, লেখক সাহিত্যিক, হ্যাঁ, তো যাই হোক মনে পড়ে যাচ্ছে তাদের সঙ্গে আমার, এই জন্য হেসে ফেলছি, কিছু মনে করবেন না। তাহলে তাহলে ভেবে মন্দিরটা গেল, তারপরে আস্তে আস্তে কি হবে? এই যে চলে এসছে দেখুন, বলি বন্ধ হয়ে গেছে, এবার কি? এই যে গোপালন। প্রথমে গরু দিয়ে, হিন্দুদের যেহেতু গরু, প্রথমে হিন্দুদের দিয়ে গোপালনটা বন্ধ করাবে। গোপালনটা বন্ধ করিয়ে মুসলমানদের ম্যানেজ করে নিয়েছে। হুজুর ওই যে নাখোদা মসজিদের সর্বে সর্বা উনি বলেছেন যে গরুকে জাতীয় পশু ডিক্লেয়ার করা হোক। আর মুসলমানেরা ভাবছে বাবা কি সুন্দর, হিন্দুদের টাইট দিলাম, আমরা গরু কিনবো না, আমরা গরু কিনবো না, হিন্দুরা টাইট হচ্ছে। আর এবার মুসলমানেরও গরু পালে অনেকেই, আমি জানি। মুসলমানরা গরু পোষে না, আশ্চর্য কথা। হিন্দু মুসলমান এভাবে ডিভাইড আর রুল করে তারপরে কি হবে আসছে এক এক করে, বলছে এক এক করে, ধৈর্য রাখুন। হ্যাঁ তাই তো। এবারে কি হবে? হিন্দুরা গরু পালন বন্ধ করে দেবে, এইরকম স্বাভাবিক। কারণ কি হবে, গরু দিয়ে তো চাষবাস হয় না। আর গরুর যখন বাছুর হয় সেটা কি গাভী হবে, এড়ে হবে না বকনা হবে, ওটা কি হাতের মধ্যে আছে? নেই। তাহলে সেটা তো বিক্রি করাও যাবে না, চাষের কাজেও লাগবে না। তাহলে এই এড়ে বাছুর গুলো কি করবে? সারা জীবন ধরে খাওয়াবে 14 বছর পর্যন্ত, সর্বশান্ত হয়ে যাবে। এখন তো বিচালিও কিনতে হয়, ভুসিও কিনতে হয়, খড়ও কিনতে হয়, কোথায় পাবেন? আর ঘাস, সেটাও লিমিটেড, সর্বত্র পাওয়া যায় না, অনেকটা দূরে নিয়ে গিয়ে চড়াতে হয় গরুকে। তাহলে গরু এভাবে আস্তে আস্তে কি হবে,
বন্ধ হয়ে যাবে, গরুর পালন বন্ধ হয়ে যাবে। তারপরে ছাগল ধরবে, লাইসেন্স, রোগ ছড়াচ্ছে এই বলে। ওই যে কিছুদিন পরে দেখবেন ওই যে বার্ড ফ্লু, তারপরে সোয়ান ফ্লু, এসব লাইনে আছে, নিপা, এসব লাইনে আছে। মিলিয়ে নেবেন আমার কথা। তখন ছাগলেও কন্ট্রোল করবে, লাইসেন্স লাগবে। ওই তো, এবং ইতিমধ্যে আর কাটা যাবে না সেখানে সেখানে, স্লটার হাউসে গিয়ে কাটতে হবে। এই করে করে আলটিমেটলি দেখা যাবে ছাগল পালনও মানুষ আর দেখবে না। ও বাবা, লাইসেন্স নেব, ছাগল পুষতেও তখন লাইসেন্স লাগবে, দেখবেন চালু হয়ে গেছে। বার্থ সার্টিফিকেট গরুর ক্ষেত্রে যেমন বাংলাদেশে চালু হয়ে গেছে। এই করে করে এমন একটা বিষয়, এমন একটা পরিস্থিতি তৈরি করবে। এই যে একজন এসে গেছেন হিন্দুত্ববাদী আর কি, কি জানো, জয় শ্রীরাম, তিনি 2-3খানা ডোজ নিয়েছেন, কিন্তু যে কোনো সময় অকালে চলে যাবেন। হ্যাঁ, তো আমি বলছি প্রাকৃতিক পন্থায় ফিরুন, যে কোনো সময় কিন্তু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়ে যাবে। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে 40-60% এমন জিন রয়েছে যাদের শরীরে, যাদের ক্ষেত্রে এই ভিআইটিটি, ভ্যাকসিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। সাবধানে থাকুন, প্রাকৃতিক পন্থায় ফিরুন। এবং এই ভ্যাকসিনের লং টার্ম এফেক্ট 10 থেকে 15 বছর, এখন মাত্র আমরা 5 বছর দেখেছি। তাই দলবাজি যত করবেন তত অন্ধত্বের গ্রাস হবে, আপনার মাথা খুলবে না, মাথা কাজ করবে না। আর চাকরি বাকরি তো গেল, আর চাকরি বাকরি শেষ, শুধু ভাতা। আসছি পরের ব্যাপারে, দেখবেন আর মিলিয়ে নেবেন কথাগুলো। কারো কারো অবশ্য সমস্যাটা কোথায় কি হয়, মিলে যায় তো তখন গা জ্বলে, কিছু বলতে পারে না। তাই তো, এই লোকটা তো সবই মিলে যাচ্ছে, এ তো মহা মুশকিল, কিছু বলা যাচ্ছে না, তখন আর যুক্তি দিয়ে পারে না, তখন একটু গালিগালাজ করে। এটা মানুষের বৈশিষ্ট্য। এবং এই কারণেই মহাকাল এই ধরনের মানুষ কি করবে, কিছু ভালো মানুষও এই কারণে চলে যায়, কিন্তু বেশিরভাগ মানুষ তো এই টাইপেরই হয়ে গেছে। তাই এটাকে আমি বলি কোলাটেরাল ড্যামেজ। তো যাই হোক, ভ্যাকসিনটা আবার বললাম এই সুযোগে সতর্ক থাকুন, এবং তারা করোনা ভ্যাকসিন নিয়েছেন 2 থেকে 3 ডোজ, কোভিশিল্ড নিয়েছেন বিশেষ করে তারা, আমার এই চ্যানেলেই, ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যবিধি বলে 2টো গুরুত্বপূর্ণ ভিডিও আছে। প্রাকৃতিক পন্থায় কি করে শরীরকে সুস্থ রাখবেন বা সুস্থ করবেন, ডিটক্স করবেন, সেটা বলা রয়েছে। সেটা অনুগ্রহ করে অনুসরণ করুন, ফলো করুন, এবং ফার্মা কোম্পানি থেকে যতটা সম্ভব দূরে থাকুন, দূরে থাকুন। তারপরে কি হবে, এবার একই রকম লাইসেন্স রাজ করে, কঠোর বিধিনিষেধ করে, যেখানে সেখানে পাবলিক প্লেসে কাটা যাবে না, এসব করে ওরা ছাগলটাকেও কন্ট্রোল করবে। তখন দেখবে বাহ, এই তো যারা ছাগল পোষে তারাও দেখবে আর লাভজনক নয়, লাইসেন্স নিয়ে ছাগল পুষতে হচ্ছে, বছর বছর টাকা দিতে হচ্ছে, ইন্সপেকশন করতে হচ্ছে, ভ্যাকসিন নিতে হচ্ছে। ভ্যাকসিন তো জানেনি কেন ওরা দিচ্ছে, সেই মাংস খেয়ে আপনিও শকুন গেছে, মানুষও যাবে। গরুকে কেন ভ্যাকসিন দিচ্ছে, একদিকে দুধ বন্ধ করে দেওয়া, এটা নিয়ে আমার স্ট্যাচু বইটিতে বহু গুরুত্বপূর্ণ লেখা আছে। গরুকে ভ্যাকসিন দিলে কি কি হয়, গরুর কি কি সমস্যা হতে পারে, এগুলো স্টাডি। ইউরোপের, আমেরিকার অনেক মানুষ তারা ফার্মে, তারা রীতিমতো ফার্মের মালিক, তারা আর গরুকে ভ্যাকসিন দিচ্ছেন না। হ্যাঁ, তো এইগুলো করবে, পাশাপাশি চলবে। তখন লিখবে বাবা ঝামেলা, আবার নোংরা কাজ, ওই যে মগজদোলায় হচ্ছে নোংরা কাজ, ছাগল পুষবো, গরু পুষবো, তারপরে যে কঠোর আইন করে দিল, তাহলে ছাগলটাও চলে যাবে। তাহলে কে করবে তখন? তখনও কি ল্যাব মিট আসবে? না 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 না, ল্যাব মিট এখনো দেরি আছে, আসবে, এসে যাবে সামনের বছর। কিন্তু বাজারের মতো করে প্রচুর মুনাফা কামানোর মতো প্রচুর মানুষ ল্যাব মিট খাবে, সেই জায়গাটা সময় লাগবে আসতে। তার আগে এই মাংসই খাবে মানুষ। কিভাবে খাবে? কর্পোরেট প্রডিউস করবে কিভাবে? এই যে মানুষ যখন পশুপালন থেকে দূরে সরে যাবে, তখন কর্পোরেট হাজার হাজার বিঘা জমিতে ফার্ম করবে, সেখানে গরু লালন পালন হবে, ভেড়া ছাগলের লালন পালন হবে। এবং এই যে গ্রামে গঞ্জের যুবক যুবতীরা এখন যারা ওই গরু মহিষ পালন করতে চান না, আগে থেকেই চান না, এখন আইন এসছে সবে, ঘেন্না করেন, তারা তখন ইউনিফর্ম পরে, গ্লাভস পরে, হ্যাঁ, লোগো লাগিয়ে, আদানি মিট এরকম, ঠিক আছে, বা এরকম সব অ্যারাবিয়ান মিট বলে লোগো লাগাবেন, মানে ইউনিফর্ম পরে
গোয়ালের গরু রোবোটিক বেশি হ্যান্ড দিয়ে গোয়ালের গোবর পরিষ্কার করবেন, তো গোয়াল বলবো না, ফার্ম হবে, ফার্ম, অ্যানিমাল ফার্ম। আগে হ্যাঁ, তখন ওই গ্রামগঞ্জের যুবকেরা তখন ওই গোয়ালে কাজ করবে। নিজের নিজের গরু দেখবে না, নিজের গরু আর কোথায় থাকলো না, নিজের গরু ছাগল নয়, তো সংযুক্তি হয়ে গেল। তখন ওই আদানি আম্বানি বা এই ধরনের বড় বড় কোম্পানি যারা অলরেডি ইনভেস্ট করেছে, সবই হিন্দু পুঁজিপতি, তাদের গোয়ালে গিয়ে সেখানে হাজার হাজার গরু থাকবে, প্রচুর লোক লাগবে, ওই মাইনে দেবে কত বুঝতেই পারছেন, ওই যে পার ডে মাইনে দেখা যাবে 10টা গরু পিছু এত টাকা মাইনে, 10টা গরুর গোবর সংগ্রহ করলে এত টাকা মাইনে, 15টা গরু হলে এত টাকা মাইনে, এসব আর কি এরকম ভাবে করবে। কোনো ফিক্স স্যালারি নেই তো ওদের, ওই ফ্লিপকার্ট আমাজনের মতো যারা ডেলিভারি বয়, তো কিলোমিটার বেসিসে, এটা গরু বেসিসে বা ছাগল বেসিসে দেবে আর কি, কে কতগুলো ছাগলকে টেক কেয়ার করছে। তো এইভাবে কি হবে, পুরোটাই তখন কর্পোরেটের হাতে, গোপালনটাও চলে যাবে, গোপালন, ছাগল পালন পুরোটাই। আরামবাগ চিকেন তো খেয়েছেন, আরামবাগের চিকেন কি বাইরে থেকে আপনাদের কাছ থেকে মুরগিগুলো কেনে না ওরাই নিজেরাই ব্যবস্থা করে বলুন দেখি? নিজেরাই তো করে, নিজেরই একটা বড় এলাকা আছে ফার্মিং এর জন্য, তাতে খরচ অনেক কম পোষায়, কমে, বাইরে থেকে আবার কেনো, আবার এই করো সেই করো না, নিজেরা একটা থাকলো। তো এভাবেই এই যে পেপসি, ওই যে সব কি খান, লেজ খান, আলুগুলো, ওই আলুগুলো বিশেষ আলু, ওগুলো ওগুলো বিভিন্ন বিভিন্ন জায়গা ওরা রীতিমতো কন্ট্রোল করে চাষিদেরকে দিয়ে ওই আলু দাদন দেওয়ার মতো আর কি, চাষিদেরকে দিয়ে শোষণ করে ওই আলু ওরা উৎপন্ন করে ওদের নিজের কন্ট্রোলে, ল্যান্ড সেইভাবে ওরা কবজা করে নেয়। এই একই রকম ভাবে ওরা পশুপালন করবে আগামীতে, এটাই ওদের ছক কর্পোরেটে। এই যে আমেরিকা, ইউরোপে এভাবেই তো হয়, ওখানে সাধারণ মানুষ আর কজন পশুপালন করে। তবে ইদানিং কালে আস্তে আস্তে আমেরিকার সাধারণ মানুষের এখন গরু টরু পোষা শুরু করেছে, গ্রামের দিকে ফিরছে, রাঞ্চ এখনো আছে সেখানে, সেগুলোকে আবার ফুড কন্ট্রোলের ব্যাপারটা ওরা বুঝতে পেরেছে বলে ওরা এখন আবার উঠে পড়ে লেগেছে ফুড কন্ট্রোলটা কি করে ওরা মোকাবিলা করবে। ওরা অনেকটা এগিয়ে আছে এক্ষেত্রে, কমিউন ভাবনার ক্ষেত্রে, কারণ ওদের ওখানে আগে ওরা ভুক্তভোগী হয়েছে, মানে আমাদের এখানে এখন যে প্রসেসটা হচ্ছে সেটা আগে ওখানে হয়ে গেছে, তাই ওরা ব্যাপারটা অনেক আগে বুঝতে পেরেছে। তাছাড়া ওখানে অনেক মানুষ, লেখক, সাহিত্যিক, আমাদের দেশে যেমন গুটি কয় আমাদের মতো, কিন্তু ওখানে তা নয়, ওখানে বহু মানুষের পাশে দাঁড়িয়ে সজাগ করে চলেছে বেশ। তাহলে দেখুন এই যে প্রসেস, এর মাধ্যমে কি কি হবে দেখুন। প্রথমত মাংসটা টোটাল ওদের হাতে চলে গেল। ইউরোপে, আমেরিকায় বিফের ব্যাপক চাহিদা, আমাদের হিন্দু বিলিয়নিয়াররা কি সেই মায়াটা ছাড়তে পারবে? আমি আজকেই পেজে দিয়েছি যে ইউরোপে 2033 নাগাদ গরুর মাংসের চাহিদা $195 বিলিয়ন মার্কিন ডলার হয়ে যাবে, এখন $170 বিলিয়ন আছে। আর আমেরিকায় ফ্রেশ বিফ, গরুর মাংস, প্রসেস নয়, জাস্ট ফ্রোজেন নিয়ে চলে গেল রেডি করে, তারই বাজার 33 বিলিয়ন মার্কিন ডলার, আর সব মিলিয়ে 70-80 বিলিয়ন। তাহলে এত ভালো বাজার কেউ ছাড়বে? বলবে বাইরে, বলবে না না আমাদের দেশে মহিষ শুধু কারা বিফ হয়, এটা বলবে, কিন্তু ভেতরে ভেতরে সব হয়, ধরা পড়ে মাঝে মাঝে। এই জন্য মানে ধরা পড়ে আবার বোঝানো হয় যে না, সামাল দেওয়া হয়, না এটা বেআইনি, আমরা বাজেয়াপ্ত করেছি, এই যে আমি আজকের পোস্টে দিয়েছি। তো এইটা চলবে, এত বড় বাজার, 200 বিলিয়নের মানে 250 বিলিয়নের বাজার ইউরোপ আমেরিকা, সরি 150 বিলিয়নের বাজার, এটা ছাড়বে? আরো বাড়ছে। সুতরাং ল্যাডমিক যখন আসবে তখন এরাই আবার কন্ট্রোল করবে, এখনো তো আসেনি সেইভাবে, তা এদের ব্যবসাটা ওরা ছাড়বে না। তাহলে টোটাল খামারটা, পশুপালন থেকে শুরু করে সবকিছু এই কর্পোরেটের হাতে চলে যাচ্ছে। আমাদের দেশে বিদেশে অনেক আগে চলে গেছে, ইউরোপে অনেক আগে চলে গেছে, ওরা আগেই করে ফেলেছে, তাই ওরা এখন আগে টের পাচ্ছে। এবার আমাদের দেশে এই প্রসেসটা শুরু হয়েছে, তার জন্যই এত কাণ্ড, গরুকে নিয়ে এত কাণ্ড টাণ্ড হচ্ছে।
আর এতে করে কি হবে? দুধ। একজন প্রশ্ন করেছিলেন, আরে বাবা গরুর দুধ ঠিক আছে, মিষ্টির দোকান টোকানে কজন গোয়ালার দুধ নেয় বলুন দেখি? সব তো প্যাকেটের দুধ নেয়। এই প্যাকেটের দুধ যেগুলো হয়, প্যাকেট থেকে হয়, আপনারা কেনেন, এই যে সব কত রকমের সব আছে দুধ, তাই না? মেট্রো ডেয়ারি, অমুক তমুক। এরা কি গ্রামে গঞ্জে গরু থেকে দুধ নেয়, সংগ্রহ করে যায়? না এদের নিজস্ব খামার আছে? খোঁজ নেবেন তো আগে, হ্যাঁ ভালো করে খোঁজ নেবেন। কবে কোন গোয়ালা ওদেরকে দুধ দিয়ে যাবে তার উপর ভিত্তি করে ওরা দুধ দেবে আপনাকে? ওরা নিজস্ব জায়গা তৈরি করে ফেলে, একটা বড় বড় কর্পোরেট, সেরকম হবে। তাহলে কি দাঁড়াবে? এখন যারা মানে গ্রামে গঞ্জে এখনো যারা গোয়ালার দুধই খাচ্ছেন, তাদের কাছে শুধু প্যাকেটের দুধ পৌঁছে যাবে, যেটা ওরা চাইছে। এই গোপালন বন্ধ করলে সেটা সম্ভব। গরুকে এখন মানুষ কেন পোষে? চাষবাসে তো বন্ধ হয়ে গেছে। কেন পোষে? দুধের জন্য পোষে আর মাংসের জন্য। এই দুটোকেই বন্ধ করে দাও। মানে এদিকে গরুকে এখানে যদি কন্ট্রোল করে দেওয়া যায়, তাহলে আলটিমেটলি গরু পুষবে না লোকে, তখন দুধটাও ওরা কন্ট্রোল করবে। তাহলে খেয়াল করুন, মিষ্টির দোকানে গোয়ালার দুধ এমনিতেই কমে গেছে। কজন? সবই তো প্যাকেটের দুধেই মিষ্টি হয়। এবার বাকি যে কটা আছে সেগুলোতেও ওরা প্যাকেটের দুধই সাপ্লাই দেবে, নিতে বাধ্য হবে। না থাকলে কি করবেন? গ্রামে গঞ্জে এই গরুর কারণে অনেক জায়গাতেই প্যাকেটের দুধ ওরা ঢোকাতে পারেনি, এবার সেটাও ঢুকে যাবে। ফুড কন্ট্রোল আর একটা স্টেপ এগিয়ে যাবে, অর্থাৎ মিল্ক চলে যাবে। তারপরের দিকে আস্তে আস্তে কি করবে? বায়ো মিল্ক। হ্যাঁ, ল্যাব মিটের মতো বিল গেটস যেমন ল্যাব মিটে ইনভেস্ট করেছেন, তেমন বায়ো মিল্কেও ইনভেস্ট করেছেন। আগে হ্যাঁ, দুধ ল্যাবে তৈরি দুধ, তারপরে ধাপে ধাপে কি হবে? পুরোটাই এই কর্পোরেট যখন মানুষের হাত থেকে সবই চলে যাবে, তখন দুধ, মাংস, সবকিছুই, খাবার দাবার সব কর্পোরেটের মাধ্যমেই ল্যাব বেসড বা ল্যাব মিট বলুন, ল্যাব মিল্ক বলুন, বায়ো মিল্ক বলুন, সব মানুষকে ওটাই খেতে বাধ্য করা হবে। না পেলে আপনি কি করবেন? পাবেনই না প্রকৃতিতে। তো তাই তো আমরা এই কারণেই স্টেপ এটা, প্রথমে ধর্মের নাম করে মা কষ্ট পাচ্ছেন, বলি বন্ধ করো, এই করে 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 আস্তে আস্তে বিভিন্ন রকম কায়দা করে মানুষের খাদ্যের উপরে কন্ট্রোল করা, যেটা বলি দিয়ে শুরু হয়েছিল। এবার আসছি কোরবানি কি করে বন্ধ করবে। প্রথমে দেখুন, আমাদের দেশে হাইজ্যাক করে হুজুরদের, টপ লেভেলের ইমাম হুজুরদের হাইজ্যাক করে, যেটা একটা বাধা আসার কথা ছিল, হলো না। কিন্তু ওরা আগে ওটাকে প্রমোট করেছে, ফান্ডিং করেছে, করে তারপরে আইনটা এনেছে। ভেতরে ভেতরে এই বললাম টপ লেভেলের, হিন্দুই বলুন মুসলমান বলুন, টপ লেভেলে কোনো ফারাক নেই। শুধু নিচের লেভেলে আমরা মারামারি করি, আর মধ্য লেভেল মারামারি উস্কে দেয় ফেসবুকে। তারা নিজেরা মারামারি করে না, তারা না বোঝে না, কুশিক্ষিত মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত নয়, কুশিক্ষিত মধ্যবিত্ত, তারা ফেসবুকে এরকম উল্টোপাল্টা বলতে থাকে, আর সাধারণ মানুষ মারামারি করে। তারা আবার মারামারি করে না, তারা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে থেকে সাম্প্রদায়িক হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়। তারা মারামারিতে নেই। আবার কি করবে? সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড, ভালো করে হাঁটতে পর্যন্ত পারে না এইসব ভদ্রলোকেরা। এক ভদ্রলোক করোনা কালের আগে আলাপ, আমার সঙ্গে একটু গ্রামে ট্রামে ঘুরতে চাইলেন। ওনার তো শখ একটু গ্রাম ট্রাম ঘুরবেন আর কি। জানেন তো বড় ভদ্রলোকেরা রিসোর্ট পিসোর্টে গিয়ে একটু গ্রাম ট্রামের প্রকৃতির ছোঁয়া নিয়ে আসে। তো উনি তো সেটা অত ভেবে বলেননি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলুন। কিন্তু কি শেষে যাওয়া হলো না কেন? ওই যে কোমর, উনি তো কোমর ছাড়া বুঝতে পারবেন না, মলত্যাগ করবেন কি করে? কোমর ছাড়া তো বুঝতে পারবেন না, সমস্যা। আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা, তো না তো আমি তো এরকম কোনো ব্যবস্থা নেই এবং করতেও পারবো না, আমার তো কোনো সমস্যা হয় না। উনি আমার চেয়ে একই বয়স তখন, বা বরঞ্চ ছোটই হবেন, বড় নন। তো তুমি উনি কোমর ছাড়া বুঝতে পারেন না, ভাবুন তাহলে। এই হলো সমস্যা। তো এরা লড়াই করবে, এরা মারামারি করবে, এরা পোস্ট দেবে ফেসবুকে, উগ্র হিন্দু। কি লিখবে? স্বধর্মে নিধন অংশ। ভাই, আরে ভাই তোদেরকে নিধন করবে? তো মরেই বসে আছিস, পোল্ট্রির মানে ব্রয়লার মুরগির মতো। তোরা তো মরেই আছিস, দেখেই তো আমার মনে হয় মরে আছিস।
কোনো উত্তেজনা নেই, কিছু নেই, আবেগ নেই, ইমোশন নেই। হ্যাঁ, কেমন যেন একখানা মাঝে একটা শব্দ ব্যবহার, মেদা মারা টাইপের। এই হলো বদদন্য। তো এরা এইগুলো করে। আর সাধারণ মানুষ যাদের এনার্জি আছে নিচু লেভেলে, তারা এখনো প্রকৃতির কাছাকাছি, তারা তো বোঝে না, তারা মারামারিটা করে হিন্দু মুসলমান, তৃণমূল বিজেপি। এই হলো লেভেলটা, এইভাবে কাজ হয়। তাহলে এবার ছাগল মানে কি হলো, হিন্দুদের কাছ থেকে গরু কেনা হলো না, ব্যাস কি হলো, হিন্দুদের আস্তে আস্তে গোপালন বন্ধ হয়ে গেল। বেশ, এইটা সুযোগটা কে নিল, কর্পোরেট নিয়ে নেবে, তারা পালন করবে, তারা মাংস উৎপন্ন করবে। এবার বেঁচে থাকলো শুধু মুসলমানরা, একা পড়ে গেল। এইবার কি করবে ওরা, ওই যে মৌলবীরা আছে ওদেরকেই হাইজ্যাক করে আস্তে আস্তে কি করবে, শিক্ষা দীক্ষা ছড়াচ্ছে। বললে বইপত্রের মাধ্যমে দেখবেন বিভিন্ন রকম শিক্ষা মুসলমানদেরও দেওয়া হচ্ছে, মাদ্রাসা তো শেষ, স্কুলের মাধ্যমে দেওয়া হচ্ছে। তারাও আধুনিক হচ্ছে, আধুনিক হতে 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 এইসব একটা সময়ের পরে বলবে, হুজুররাই বলবে যে হ্যাঁ, কি বলবে, মিলিয়ে নেবেন আমার কথা, একটু একটু সময় লাগবে, যে হ্যাঁ এইভাবে তো প্রাণী হত্যা ঠিক নয়, অজ্ঞান করে প্রাণী হত্যা করাটা ভালো হবে। অজ্ঞান করে মানে এই যে প্রাণীটার কষ্ট হচ্ছে, তো যদিও আমরা যেভাবে করি, মানে যেভাবে যে পদ্ধতিতে হালাল করা হয় সেটা ঠিকই আছে, তবু সময়ের কথা ভেবে একটু বাচ্চা কাচ্চারাও তো পড়াশোনা করছে, ইংলিশ মিডিয়ামে, মুসলমান সম্প্রদায় অনেক বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, টাই করে যায়, তো তাদেরও খারাপ লাগে দেখতে, তো অজ্ঞান করে করাই ভালো। মিলিয়ে নেবেন আমার কথাটা, ওটাকে বলে স্টান মেথড, স্টানিং করে হত্যা করা। মানে হালালি হবে ওই এক, ইসলামে যেমন করে করা হয় মন্ত্রতন্ত্র করে সবই হবে, মানে ওদের যেভাবে করা হয় আর কি, মন্ত্র বলবো না, যাই হোক আয়াত, তো সেভাবেই হবে, কিন্তু অজ্ঞান করে, ব্যাস মুশকিল হয়ে গেল। এবার সাধারণ গরিব মুসলমান তারা কি করে অজ্ঞান করবে, সেই পদ্ধতি তাদের কাছে নেই। অজ্ঞান তাহলে কি করবে, কেন, স্বাস্থ্য ব্যবস্থা করবে, সরকার করবে, তার জন্য অনেক সেন্টার তৈরি হবে, সেইখানে নিয়ে গিয়ে অজ্ঞান করার ব্যবস্থা আছে, সেখানে সমস্ত সিস্টেম আছে, তো সেইখানে করে গিয়ে বলি মানে কোরবানিটা হবে, তারপরে মাংস টাংস দিয়ে মানে নিয়ে তারপরে আপনারা, ওরাই করে দিল, হয়তো কিছু পয়সা করে দেবেন, কোরবানি তো হয়ে গেল, ওই সিস্টেমেই হবে, কিন্তু অজ্ঞান করে হবে। তো মুসলমান হবে, ছেলে পেলে তত করে শিক্ষিত হয়ে গেছে, তাই তো শিক্ষিত, হ্যাঁ এরকম খারাপ লাগে, রক্ত টক্ত এইভাবে পড়ে, পানিটাও লাফায় টাফায়, ঠিক নয়, তো অজ্ঞান করেই হোক, ব্যাস একটা স্টেপ হয়ে গেল। এবার ওই নির্ধারিত মিউনিসিপ্যালিটির নির্ধারিত স্লটার হাউস বলুন, বা পঞ্চায়েতের নির্ধারিত স্লটার হাউস, এক কথায় সরকারের স্লটার হাউস, সেখানে গিয়েই কোরবানি দিতে হবে। প্রথম স্টেপ, মানবিকতার জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে, বিশ্ব দূষণের জায়গা থেকে করতে হবে, এটা শুরু হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। অর্থাৎ এখন আপনারা যেমন করে বাড়ির সামনে বা নিজের এলাকায় কোরবানি দিয়ে থাকেন, সেভাবে আর পারবেন না, করা যাবে না। হুজুররাই তো বলবে হ্যাঁ এটা ঠিক নয়, খারাপ দেখায়, এটা ঠিক নয়, ওইখানেই করতে হবে। তারপর কি হবে, ওখানে গিয়েই আপনারা পয়সার বিনিময়ে, বিনা পয়সা তো নয়, পয়সার বিনিময়ে আপনি প্রাণীটাকে ওদের স্টান পদ্ধতিতে কাটিয়ে টাটিয়ে পয়সা করে দিয়ে নিয়ে এলেন। তারপর কি হবে, আসুন নরওয়ের গল্প বলি। নরওয়ে ইউরোপে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আমি দীর্ঘদিন ছিলাম, ফ্রান্সেও ছিলাম, নিজের চোখে দেখা অভিজ্ঞতার কথা বলি আপনাদের। তারপর কি হবে, নরওয়েতে জানেন নিশ্চয়ই 1 নম্বরে ইন্ডেক্সে চলে আসে মাঝে মাঝে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, 50-52 লক্ষ লোকের দেশ, সেখানে কোরবানি হয়? কেন হবে না, আলবাত হয়। ওখানে তো মুসলমান আছে, হবে না কেন, কিভাবে হয়, স্লটার হাউস, সেখানে ওই প্রাণীটিকে হালাল করার জন্য নিয়ে যাওয়া, বা স্লটার হাউসেই রাখা থাকে, কসাইখানা সরকারি, সেইখানে একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ইমামই বলুন যাই বলুন, সেখানে যান, গিয়ে কি করেন বলুন তো, সেই প্রাণীটিকে, ওখানে তো আর গরুটা নিয়ে সমস্যা নেই, যাই হোক, সেই গরু বা যে প্রাণীটিকে তারা কোরবানি দেবেন, সেখানে ওই যেটা দিয়ে কাটা হয় জানেন নিশ্চয়ই, চাপাতি বলুন যাই বলুন,
সেটা সেই প্রাণীটির এখানে একটু দাগেরও এরম করে, যেমন করে প্যাঁচ দেয় কাটে আর কি, সেরকম এরম 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 করে করে টাচ করে দেবে, টাচ করে দেবে, টাচ টাচ সব টাচ হয়ে গেল। এবার বাড়ি যাও, এবার বাড়ি যাও, হয়ে গেছে। এবার ওরা কাটবে ওদের মতো করে, মেশিনে কাটবে, মেশিনে কেটে তারপরে আপনার মাংসের ভাগ আপনি নিয়ে যান। বাইরে ওয়েট করতে পারেন, ঠিক আছে, বা পরে এসেও নিয়ে যেতে পারেন, যেমন ব্যাপার আর কি। তাহলে কি দাঁড়ালো, এরম এরম করে শুধু টেনে দেওয়া। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখবেন। তাহলে তাহলে ওটা কি কোরবানি হলো? তাহলে কাদের কন্ট্রোলে চলে গেল? কায়দাটা বুঝুন। আপনার হাতে কিছুই থাকলো না, ওটা চলে গেল কর্পোরেটের হাতে। সরকার মানে কর্পোরেট, বাড়ির সামনে নয়। ইউরোপে দেওয়া যায় না, এভাবে কাটা যায় না, যেটা আপনারা করছেন এখন স্বাধীনভাবে, এখনো পাচ্ছেন, আগামীতে আর পারবেন না, সেটাই অনেকে ভুল বুঝেছেন। এখন গরু থেকে ছাগলে নামবেন, আপাতত নিজেদের গরু থাকলে ভালো কথা, বা এদিক সেদিক থেকে যদি কিনতে পারেন ভালো কথা, তারপরে সেটাও বন্ধ হয়ে যাবে, গোপালন লাভজনক হবে না। তারপরে এইটা অজ্ঞান করে স্টার্ন মেথডে ইউরোপের সব দেশেই এইভাবেই হয়, অজ্ঞান করে স্লটার হাউসে গিয়ে কোরবানি দেওয়া হয়। দায়িত্ব নিয়ে বলছি, নিজে দেখে এসেছি। এবং এরকম করে দাগ মারা হয়, ছুঁয়ে দেওয়া হয়, টাচ করা হয়। তাহলে আপনার হাতে থাকছে না, মাংসটা আপনার হাতে থাকছে না, কোরবানিটাও আপনার হাতে থাকছে না, ওটা করে ফেলেছে ওরা। আমাদের দেশে এখন এটা হবে, সে প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা ভাবছেন না হিন্দুদের টাইট দিলাম, আমরা তো বেশ কোরবানি করব, তো সোজা হুজুররা আপনাদের কন্ট্রোল করছে, মিলিয়ে নেবেন। করোনা ভ্যাকসিনের সময় হুজুরদের ওরা হাইজ্যাক করে মসজিদ থেকে মাইকিং হয়েছিল, তাই আপনারা ভ্যাকসিন নিয়েছেন। মুসলমানদের আমাদের রাজ্যে, যেটা আগে ভ্যাকসিন নেওয়ার সংখ্যাটা কম ছিল, অনেক বেড়ে গেছে এই কারণে, হুজুরদের হাইজ্যাক হওয়ার কারণে, ফান্ডিং এর কারণে। তাই ভাবছেন খুব মজা, অনেকে দেখছেন হিন্দুদের অনেক কষ্ট টষ্ট হচ্ছে, তো অনেকে কান্নাকাটি করছে, ফেসবুকে দেখছি ভিডিওতে, গরু বিক্রি হচ্ছে না, অনেক লোন নিয়েছেন ব্যাংক থেকে, বন্ধন ব্যাংক থেকে, অমুক জায়গা থেকে লোন, সেই হিন্দুরা গরু বিক্রি করতে পারছে না বলে হইচই করছে, কান্নাকাটি করছে। তাতে করে মুসলমানদের কি আনন্দ, সবার নয়, আপনাদেরও হবে। তো সোজা মিলিয়ে নেবেন। যদি এটা না হয় আগামী 10 বছরের মধ্যে, বেশি করে সময় নিলাম, লেখা ছেড়ে দেব। ওই যে একখানা এসছে জিহাদি, এগুলো প্রোফাইল গুলো আমাকে দেবেন তো, লিঙ্ক গুলো, মানে মাথা মোটা হুজুরের পোয়েরা, লিঙ্ক গুলো সহযোগীদের বলছি, এই জয় শ্রীরামের লিঙ্ক, ভক্ত আর এই যে শক্ত, এদের লিঙ্ক আমাকে দেবেন। হ্যাঁ, এদেরকে মানে মানে আমার একটু ব্লক করতে সুবিধা হয়, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবেন, ঠিক আছে? কারণ এত কিছু দেখার পরে এদের যখন এই বোধটা জাগেনি এবং এরকম ভাষা ব্যবহার করছে, এদের দিয়ে আমাদের মতো লড়াইয়ের কোনো কমে এরা আসবে না, কোনো কমে এরা আসবে না। এরা ওই খেবি করে মারামারি করে মরবে। অনেকে আবার ডাইরেক্ট হুজুর এখানে আছেন মনে হয়, হুজুররাও তো এখন ফেসবুকে প্রচুর আছেন। ভ্যাকসিন নিয়ে একটা কথা বলেন না, করোনা ভ্যাকসিনে এত লোক মারা যাচ্ছে, এত অকাল মৃত্যু হচ্ছে, তথ্য আছে, তথ্য দরকার নেই, পর্যবেক্ষণ ব্যবহার করলে বোঝা যায়। হুজুরেরা চুপচাপ কিচ্ছু বলবেন না। তো যাই হোক, তো এটা করবে, তাই সতর্ক থাকুন। একমাত্র ইউরোপে, আমেরিকা, যেসব জায়গায় মুসলিম ডেন্সিটি একটু বেশি, একতা বেশি, সেখানেও এখনকার মতো করে কোরবানি ওরা দিতে পারে। যেমন ফ্রান্সের সাউথ ফ্রান্স, মার্সেই, লিয়ন, এই এলাকাগুলোতে এখনো ওদের মধ্যে ইউনিটি বেশি বলে ওরা করতে পারছে, এখনো ওরা ওদের মতো করে কোরবানি দেয়। আর ফ্রান্স জায়গাটা এখনো ওরা মানে জায়নিজ কন্ট্রোল সেভাবে এখনো করতে পারেনি, ওখানকার মানুষ লড়ে যাচ্ছে। ভ্যাকসিনের সময় যথেষ্ট মুভমেন্ট ফ্রান্স করেছে। আর একটা কারণ আছে, এই ফ্রান্সে, সাউথ ফ্রান্স এবং ইউরোপের যেসব জায়গায় এখনো কিছু কিছু এলাকায় এখনকার মতো করে, যেমন করে বাংলাদেশ ভারতে কোরবানি হয় তেমন করেই ওরা করতে পারছে। কারণ হলো এই মুসলমানেরা
আফ্রিকান ডিসেন্টের মুসলমান, অর্থাৎ আফ্রিকা থেকে এরা ইউরোপে বহু আগে বসবাস স্থাপন করেছে। আফ্রিকা মানে আফ্রিকা মানে বুঝতে পারছেন তো, মাগোফুলির আফ্রিকা, তানজানিয়া, সোমালিয়া, এসব জায়গা থেকে বহু মানুষ ইউরোপে বসতি গড়েছেন, অনেক আগেই করেছেন, এবং এরা কট্টর প্রকৃতির কাছাকাছি। তাই দেখবেন আফ্রিকাতে করোনা ভ্যাকসিন সবচেয়ে কম নিয়েছে মানুষ, নিতেই চায়নি। আর মাগুফুলির মতো নেতা বাধা দিয়েছেন সেখানে। তো এই নর্থ আফ্রিকান মুসলমানেরা এসব জায়গায় রয়েছেন, যেসব জায়গায়, সেখানে এখনো ওরা কোরবানিটা যেমন করে করা উচিত ইসলাম বর্ণিত তেমন করেই করতে পারছেন, কিন্তু সেটা পকেট কমে যাচ্ছে আস্তে আস্তে, ওই যে আধুনিক শিক্ষার বিস্তার। তো তাই বলে রাখলাম, এটা একদিকে আধুনিক শিক্ষা, অপরদিকে বিচ্ছিন্নতা, অপরদিকে মগজ ধোলাই, আর অপরদিকে হুজুরদেরকে হাইজ্যাক করা, এই সমস্ত কিছু ওদের ছক রেডি আছে। আগামী 2-1 বছরের মধ্যেই খেলা দেখতে পাবেন, কারণ ওরা জানে মানুষ যদি কোরবানি চালায় বা ধর্মের কারণে বলি করে, এই যে হিন্দু ধর্মে বলি প্রায় বন্ধ কেন, তাহলে তো সেই খাচ্ছেই আলটিমেটলি। একবার যদি সেটা কোরবানির সময় কেউ যদি গরু ছাগল কাটে, তা তো সে অভ্যস্ত হয়ে গেল, মানে সেই পেশার লোক থাকলো, দেখবেন লোক আছে কিন্তু কোরবানি করার, সবাই পারে না। ওই পেশার লোক থাকলো মানে কি বছরের অন্য সময়েও সে প্রাণী হত্যা করতে পারবে। শুধু কোরবানির সময় কেন, অন্য সময়ে তো মানুষ যদি মনে করে আমরা মাংস খাবো, তো তার সেই যে এই কাজটা করে তাকে, সে তো থেকে যাচ্ছে, সে তো তার পেশা ওটা। তার মানে সারা বছর ধরেই মানুষ মনে করলে উদযাপনের সময়, বিশেষ সময়, বকরি ঈদের সময় ঠিক আছে সেটা কোরবানি হলো, কিন্তু অন্য সময় মানুষও তো মাংস খাবে, তাহলে ওটা অভ্যেসের মধ্যে থেকে যাচ্ছে। এই তো হ্যাঁ, আমরা তো প্রাণী এভাবে হত্যা করি। তাই ওটাকেও যদি বন্ধ করে দেওয়া যায়, না হলে তো আবার মুশকিল। তাই ধর্মীয় কারণই বলুন আর খাদ্যের কারণেই বলুন, দুটো রিলেটেড, দুটোই আসলে খাবারই। তাই কৌশলে ওরা প্রথমে ধর্মের নাম করে বন্ধ করবে, মানে ধর্মটাকে ঈশ্বরের নাম করে, মানবিকতার নাম করে ওটাকে ওই চেঞ্জ করবে। আমাদের হিন্দু ধর্ম ওরা করতে পেরেছে। তারপরে আস্তে আস্তে এই যে খাবারটাকে ওরা, তাই বলুন ল্যাব মিটটা কিন্তু হিন্দুদের মধ্যেই বেশি খাবে, কর্পোরেট ফ্রোজেন মিট হিন্দুদের মধ্যেই বেশি খাবে, ওটা জানে মার্কেটটা। তারপরে আস্তে আস্তে মুসলমানদের শিক্ষিত হয়ে যাবেন, মুসলমান মেয়েদের মধ্যে এখন ভিডিও হচ্ছে, দারুণ হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, দেখবেন বাংলাদেশেও প্রচুর খবর পাবেন, আমাদের দেশেও মুসলমান নারীরা এগিয়ে যাচ্ছে, বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে, গবেষক হচ্ছে, ডাক্তার হচ্ছে। কেন? যত ওরা ওদের মানে এটা আধুনিকতার বিস্তার ঘটাতে পারবে, তত ওদের এজেন্ডাটা সফল হবে, তত মানুষ প্রকৃতি থেকে সরে যাবে। এটা আমি বহু আগেই বলেছি। কিন্তু ইহুদিদের মধ্যে দেখবেন সেখানকার নারীরা পাইলট হয়, বিজ্ঞানী হয়, সবই হয়, কিন্তু মূল জায়গাটা কিন্তু ধরে রাখে আগে। হ্যাঁ, ধরে রাখে মূল জায়গাটা, কারণ ওরাই তো কন্ট্রোল করছে ইহুদি। ওনার জায়গাটা তো ওদের ঠিক আছে, বাকিদেরকে ভোগে পাঠাও। এবারে আসছি শেষ বিষয়ে, তাই সতর্ক থাকুন। আমি বলবো এই যে আগামীতে কোরবানি যারা উদযাপন করবেন তাদের শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা। পাশাপাশি স্থানীয় মানুষ, সমবেত মানুষকে জানাবেন যে এরকম এরকম ভাবে কিন্তু আগামীতে এটা হতে পারে। ইউরোপ আমেরিকায় হয়ে করে ফেলেছে ওরা, আমাদের হাত থেকে কোরবানিটাকে তুলে নিয়ে গিয়ে অন্যভাবে সরকার অনুমোদিত স্লটার হাউসে করার একটা ব্যবস্থা ওরা করতে পারে আগামীতে। সেটা আপনারা সচেতন থাকুন, নাহলে এই খাদ্যটা যেটা এখনো আপনাদের হাতে আছে, প্রাকৃতিক পন্থায় খাদ্য উৎপাদন সংগ্রহ, সেটাও আপনাদের কাছে আর থাকবে না। বোঝাতে পেরেছি? উত্তেজিত হয়ে লাভ নেই, ভাবছেন অসম্ভব, না অসম্ভব নয়, এগুলো আগে থেকেই ওরা অনেক আগে থেকে প্ল্যান করে করে। এই যে গরুর ক্ষেত্রে যেটা হলো, কেউ কি কল্পনা করতে পেরেছিলেন আমাদের রাজ্যে যাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে এরকম হবে? করেননি। কিন্তু যখন আকাশ ভেঙে পড়বে তখন টের পাবেন, নাকি আগাম ব্যবস্থা নেবেন, আগাম প্রতিরোধ গড়ে তুলবেন? আমার বলার কর্তব্য বললাম, যতদিন রুখতে পারেন, এটা তো প্রক্রিয়া, এটা আটকানো খুব মুশকিল। যদি না হুজুররা, কিছু হুজুরকে সঙ্গে পান, নাহলে কিন্তু মুশকিল। হুজুররা কিন্তু কি বলবে, ইসলামে গান বাজনা হারাম, ভ্যাকসিন হারাম বলবে না। ওরে বাপ রে, ভ্যাকসিনটা হারাম বলবে না, ওরা বলবেই না।
শিখতে হবে, পড়তে হবে, স্টাডি করতে হবে? না না, ওটা দেখলেই বোঝা যায় চারপাশে। হ্যাঁ, তা বলবেন না, সাবধান। হুজুররা যদি ইসলামে গান বাজনা হারাম এসব বলতে থাকেন, বলবেন তো হুজুর ভ্যাকসিনটা ভালো কিনা, ওটা হারাম কিনা। হ্যাঁ, উম, আসল জায়গায় ওইটাই, ওটা দাজ্জাল, জায়নিস্ট কনস্পিরেসি, মানুষের সর্বনাশ করবার জন্য, জনসংখ্যা কমানোর জন্য, ডিপপুলেশন করবার জন্য, অসুস্থ করবার জন্য। সেটা নিয়ে হুজুরদের আমি কোনোদিন বলতে শুনলাম না। আর কি বলছে, গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত। উম, যাই হোক, এবারে আসছে 32,000, ওই যে সরি 32,000 তো নয়, নতুন ওবিসি তালিকা এসে গেছে। আপনারা জানেন হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, মে মাসে বেরিয়েছিল, মুসলিম আলী 1924, যাই হোক, সেখানে বলা হয়েছিল যে 66টি রাখতে হবে সম্প্রদায়। মাঝখানে ওই যে বাম সরকারের শেষ পর্যায়ে বোধহয় 42টি যোগ করেছিল, এদিকে মাননীয়া যোগ করেছিলেন, করে 179 খানা হয়ে গেছিল ওবিসি, 179টা হয়ে গিয়েছিল, তাই তো। তারপরে তো অনেক কিছু মামলা টামলা হলো, শুধু তাই নয়, সেখানে আবার ওবিসি এ, ওবিসি বি, ধর্মের, এটা তো প্ল্যানফুলি করেছে, মাননীয়া সব ছক সাজিয়ে গেছে। ঘাস না থাকলে গরু আসে কি? ওবিসি এ মানে বুঝতেই পারছেন, মুসলমান, এরকম আর কি। তাদের জন্য কত? 10%। আর বাকিদের জন্য বি, বাকিদের জন্য কত? 7%। মুসলমানরা ভাবলো বা কি তোল্লা পেয়ে গেলাম। তোল্লা তো না, বলে দারুণ, আমরা দারুণ খুশি। আরে বাপ রে, এদিকে যে ভ্যাকসিনটা গুঁজে দিয়েছে, যেটা আগামীতে যারা এখনো টের পাননি আগামীতে টের পাবেন, সেটা বুঝলো না। যে শকুনি, যে শকুনি কি ছিল মনে হয়, আমি ভিডিওতে বলেছি যে কি, পাণ্ডবদের, সরি, কোন শকুনি কি ছিল, শকুনি ওর পক্ষে ছিল বলুন তো, দেখে কি মনে হয়? হুম, হুম, মনে হয় কৌরব পক্ষে ছিল, তাই তো। পাণ্ডবের শত্রু শকুনি, কি না কার শত্রু, কাকে বিনাশ করলো, কেন করলো, কিভাবে করলো, কাহিনীটা জানেন তো, ব্যাপারটা ওই রকম। এ করে দিল ওবিসি এ, মানে এ ক্যাটাগরি, বাপরে আমরা এ হয়ে গেলাম এ। এবার কি হলো, এইবারে মন্ত্রিসভায় একজনও মুসলিম নেই, আমি যতদূর জানি, আছে আমার জানা নেই, বলবেন। এবং এই যে জিতলো শুভেন্দু অধিকারীর দল, মানে জয় শ্রীরাম, কোনো কোনো মুসলিম ক্যান্ডিডেট ছিল? ছিল না। কি কেন করতে পারলো? ওই যে মাননীয়াকে দিয়ে এতটা মুসলিম তোল্লা দিয়ে দিয়েছে গোল্লায় পাঠানোর জন্য, আসলে যে এটা করেও জেতা গেল। হ্যাঁ, ভেতরে কিছু কায়দা কানুন আছে, কিন্তু শুধু কায়দা কানুন তো নয়, এই সাহসটা গেল কোথা থেকে? হুম, তাহলে তাই এবার কি করলো, 66টা থাকলো, বেশ 7% করে দিল। এবার সবাই বলছে এই তো দারুণ কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে, দারুণ। এই যে এটা কেন করলো, এটা মাননীয়া করে গিয়েছিল, ওটা ঘাস। এবার গরু এসে গেল, গরু এসে কি করবে? সমান, সবাই সমান, ধর্মীয় বিভাজন চলবে না, ইমাম ভাতাও বন্ধ, পুরোহিত ভাতাও বন্ধ। বা খুব ভালো। তাহলে কে চালু করেছিল? মাননীয়া। কেন? ধর্মীয় দাস। এবার জয় শ্রীরাম, মানে জয় বাংলা গেল, জয় শ্রীমে এসে বললো না, কেন ইমাম ভাতা থাকবে? হ্যাঁ, থাকবে না, তুলে দিল। পুরোহিত ভাতা থাকবে না, বেশ দারুণ। সবাই যে সাম্য, দারুণ হচ্ছে না, এটা দারুণ ব্যাপার হচ্ছে না। হ্যাঁ, তারপরে ওবিসি কেন, দর্শক থাকবে, সব, সবার সাথ, দারুণ, দারুণ, দারুণ। এই তো চাই, এই তো চাই, সবাই বলছে দারুণ হচ্ছে, দারুণ, জয় শ্রীরাম। খোল, একটা কি খবর, শিক্ষার খোল নলছে, আমরা বদলে দিব, দারুণ, দারুণ বলে ছবি টবি দিয়ে। দু একজন অবশ্য প্রশ্ন করছে, রাজা তোর কাপড় কোথায়, এরকম করে একজন একজন শিশু প্রশ্ন করেছিল তো। খুব কম একটা দেখলাম, বেশ বেশ শিক্ষার কিন্তু নিয়োগ কবে হবে, বেচারা খুব মানে ব্যঙ্গ করে করেনি, রাজা তোর কাপড় কোথায় সেটা তো অন্যরকম গল্প, কিন্তু সে ব্যঙ্গ করে করেনি, সে খুব সরল মনে, শিশুটির মতোই সরল মনে জিজ্ঞাসা করেছে যে নিয়োগটা কবে হবে, এত খোল নলছে, বদলে ফেলা হচ্ছে, এত কিছু হচ্ছে, বেশ সবাই বাহবা দিচ্ছে,
তো নিয়োগের তো কোনো খবর নেই। সত্যি তো আছে কি? হাওয়া উঠেছে পঞ্চায়েতে নাকি দিলীপ ঘোষ বলেছেন নিয়োগ হবে। বেশ, হোক। কোথায়, কবে হবে? বিজ্ঞপ্তি বেরিয়েছে? আমার জানা নেই। আচ্ছা, তাহলে সরকার ক্ষমতায় আসার পরে কি কি করলো? বুলডোজার, রেলের হকার উচ্ছেদ করলো, জায়গা কাদের লাভ হলো তাতে? সাধারণ মানুষের লাভ হলো? গরিব মানুষের লাভ হলো? না, তাদের জীবন জীবিকা চলে গেল। এর মধ্যে হয়তো অনেকে আত্মহত্যা করেছেন, আগামীতে করবেন, সেগুলো খবরে আসবে না। আপনারা হাততালি দিলেন কি? আপনাদের নাকি পরিষ্কার পরিচ্ছন্ন রেলের রাস্তা দিয়ে রেল প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছেন, ভাল লাগছে। কদিন পরে যাবেন, চাকরি তো থাকবে না। রেল প্ল্যাটফর্মে কি জন্য যাবেন আপনি? বন্দে ভারত ধরতে যাবেন? আগামীতে বন্দে ভারত ছাড়া আর ওই যে অমৃত কি দু একটা থাকবে, বন্দে ভারত ছাড়া কোনো ট্রেনই থাকবে না, লোকাল ট্রেন উঠে যাবে, সব এসি হয়ে যাবে। কি করতে যাবেন আপনি প্ল্যাটফর্মে? ঝাঁঝাও চোখে শিয়ালদা প্ল্যাটফর্মে আপনার কি সুন্দর, আপনার আর কি হকার টকারের ঝামেলা নেই, গটগট করে ট্রেনে উঠবেন। কেন উঠবেন ট্রেনে? কি করতে যাবেন? পয়সা থাকবে, ভাতার টাকা দিয়ে বন্দে ভারত চড়বেন, মিলিয়ে নেবেন 2030 আসুক, ভাতার টাকা দিয়ে বন্দে ভারত চড়বেন ঝাঁঝার ঝকে ট্রেনে। আর এই যে শিয়ালদাতে যেসব দোকানপাট হয়েছে সব ভেঙে দিল, ওগুলো থেকে গেল তো। হিরের শোরুম, তানিস্কের শোরুম, ভিআইপির শোরুম, হ্যাঁ, পিৎজা, ওখানে গিয়ে খাবেন? আপনারা খাবেন? বেকার ভাতা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ওখানে গিয়ে কেনাকাটা করবেন? ওই স্টেশনে আপনি কি করতে যাবেন? আপনার ঢোকার অধিকারই থাকবে না, ক্ষমতাই থাকবে না ওই স্টেশনে যাওয়ার। মিলিয়ে নেবেন আমার কথা। ট্রেনে উঠবেন, ঝকঝকে সুন্দর পরিষ্কার, হকার থাকবে না, কি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাবেন। এখন দুদিন হেঁটে যান, তারপরে হাঁটা বন্ধ হয়ে যাবে আপনার। চাকরি বাকরি নেই, আপনি ট্রেনে বাসে কি করতে উঠবেন আপনি? এই বাস থাকবে? ডিজেলের যা দাম বাড়াচ্ছে ও ইচ্ছে করে, ইরানে যুদ্ধ হচ্ছে, ওটা নাটক হচ্ছে, নাটক। হাইব্রিড বাস আজ চলে আসবে, ব্যাটারি বাস, এয়ার কন্ডিশন, কজন চড়বে? ওই যে চলছে না, এসি লোকাল চলছে তো, এতটাই ভাড়া ও তুলে নেবে পয়সা, নাহলে চলছে কি করে? তাই ওই একটা সংখ্যক মানুষ যারা গাড়ি ফাড়ি মেনটেন করতেন, তারা আগামীতে করতে পারবেন না, তাদের অবস্থা খারাপ হবে। তো তারা আবার ওই যে গাড়িতে এসি থাকতো তো, অভ্যেস হয়ে গেছে, তো তারা আবার কি করবে? ঠিক আছে, বন্দে ভারতে চললাম, লোকাল এসিতে চললাম, এভাবে তারা মানে নিজের গাড়িটা আস্তে আস্তে মানুষ রাখতে পারবে না। এই কারণে এটা করেছে, বহু আগেই বলেছি। মধ্যবিত্তের একটা বড় অংশ আর নিজের গাড়ি রাখতে পারবেন না, পলিসির কারণে, জ্বালানি পলিসির কারণে, ডিজেলের কারণে, পেট্রোল পলিসির কারণে রাখতে পারবেন না। তাদের জন্য গণপরিবহন, তারা এই সব বন্দে ভারত, এসি লোকাল, এইসব জায়গায় চড়বেন। আপনারা ভাতা নিয়ে ওই, হ্যাঁ, ব্লক ট্লক করতে পারে, এই দেখুন কি সুন্দর ঝকঝকে হাওড়া স্টেশন হয়ে গেছে, কি সুন্দর লাগছে, ওইগুলো করতে পারেন, ব্লক ট্লক বানাতে পারেন, এইসব করতে পারেন। ওখান থেকে যদি দুটো পয়সা আসে, আর কি করবেন? তাহলে ওই কাজটা করেছে, বাড়িটারি ভাঙছে। আর ভাতা, দিদিমণির ভাতা অক্ষুণ্ণ রেখেছে, বরং ভাতা বাড়িয়েছে, সব করেছে। ভাতা এবং ভাঙচুর, ভয়ে ভাঙচুর, ভয়ে হচ্ছে তো। কিন্তু নিয়োগটা কোনো খবর নেই, নিয়োগের কোনো খবর নেই। বহু আগেই বলেছি, নিয়োগের কোনো খবর নেই। নিয়োগটা নাকি, নিয়োগের বেলায় বলছে এই সবে তো আমরা এলাম, 10 দিনও হয়নি, 15 দিনও হয়নি, 7 দিনও হয়নি। আরে ভাই, 7 দিন হয়নি তো ভেঙে ফেলতে পারলে তো সব। ভাঙচুরের বেলায় তো বলছো না 7 দিনও হয়নি। হাজার হাজার দোকান, অস্থায়ী দোকান, মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছ, তখন তো বলছো না 7 দিনও হয়নি। ভাতা বাড়িয়ে দিলে, ডবল করে দিলে, এবং 1 জুন থেকেই লাগু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের লোকই অন্নপূর্ণা ভান্ডার পাবে, এরকমই বলা হচ্ছে। সেটা তো লাগু হয়ে গেল, সময় লাগে। আর নিয়োগের বেলায় বললেই বাজেট অধিবেশনটা আসুক, বাজেট অধিবেশন আমরা করব জুন মাসে, তারা কিসের, সব হবে, সব হবে, লক্ষ লক্ষ নিয়োগ হবে, সব হবে, লক্ষ লক্ষ নিয়োগ। ওরা বলেছেন না, না, যারা কোচিং সেন্টার চালায় অনলাইনে আমি দেখেছি, তারা বলেছে। তাহলে নিয়োগের বেলায় ধৈর্য ধরতে বলছে, আর বাকি কাজ ফটাফট হয়ে যাচ্ছে। এই যে গরুর মাংস নিষেধ, গো হত্যা
এই যে বিধিটা আনলো, 14 বছর অমুক তমুক এই সেই, সময় লাগলো করতে, সময় লেগেছিল। কারণ ওটাও হচ্ছে কর্পোরেটের কন্ট্রোলের জন্য, জীবিকা ধ্বংস করার জন্য, ওই জন্য সময় লাগেনি। দোকানপাট তুলে দেওয়া মানে কি, কর্পোরেটে বিক্রি বাড়বে, অনলাইনে মানুষ কি করবে, স্টেশনে গিয়ে খাবার দাবার না পেলে কি করবে, তখন ওদের স্টেশনের মধ্যে যে দোকানগুলো আছে, ঝাঁঝকঝকে দোকান, ওখান থেকে কিনতে বাধ্য হবে। সহযোগিতাদের বলবো, খাবার বাড়ি থেকে টিফিন বক্সে নিয়ে যাবেন, তাও ভালো, সব জায়গায় খাবার কিনবেন না। এই কারণেই ভেঙেছে। স্টেশনের মধ্যে যদি গরিব দোকানদার হকার থাকে, মানুষ তো ওখান থেকেই কেনে। এবার তুলে দাও, এবার ওখান থেকে কিনতে বাধ্য হবে, কর্পোরেটের ইয়ে থেকে, ঝাঁঝকঝকে ইয়ে থেকে। পিজা খাবে, ক্রিম রোল খাবে, স্প্রিং রোল খাবে, চিকেন রোল খাবে, এসব খাবে, আর শরীরে সর্বনাশ করবে। এই কারণে তুলেছে। তো তার জন্য তো সময় লাগেনি ভাই। ছকটা আমাদেরকে বোঝাচ্ছ, ওই অধমকে বোঝাতে যাবে, বোঝানোর চেষ্টা করাটা বাতুলতা মাত্র। তখন আর সময় লাগেনি, হ্যাঁ, ফটাফট। আর নিয়োগের বেলায় সময় দেখতে হবে তো, বাজেট টাজেট আছে তো। একটাও নিয়োগ হবে না। কোথায় কোথায় নিয়োগ হবে বহুবার বলেছি, পুলিশে নিয়োগ হবে, লাগবে ওদের পুলিশ। এই যেন সিআরপিএফ রেখে দিয়েছে পুলিশ কম বলে। সিআরপিএফ কেন রেখেছে দেখছেন না? মানুষ বিক্ষোভ বলে সিআরপিএফ পাঠাচ্ছে, অমিত শাহ রেখে দিয়েছে কেন? ডাবল ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের অন্য কোনো বেনিফিট পাবেন না, সিআরপিএফ পাবেন ফ্রিতে, ডান্ডা দেওয়ার জন্য। শিক্ষকেরা আন্দোলন করবে ডিএর জন্য, পে কমিশন, চাকরি ফিরিয়ে আনা, 2016 ব্যাচ। ওই যে অধিকারী মহাশয় পুলিশকে বলে দিয়েছেন ফ্রি হ্যান্ড, জয় বাংলা মার খেয়েছেন, এবার জয় শ্রীরাম লাথি খাবেন, দেখতে থাকবেন আমার কথা। বিহারে খাচ্ছে, ইউপিতে খাচ্ছে। চাকুরি প্রার্থীদের আন্দোলনে পুলিশ কিভাবে লাঠি চালাচ্ছে সেটা আমরা দেখেছি ভিডিওতে, কত সোজা। বিহারে, কর্ণাটকে তো মাইনেই বন্ধ হয়ে গেছে সরকারি কর্মচারীদের। স্বপ্ন দেখছেন না? তারপরে এই যে কি করলো, 67 খানা না 66 খানা, 7% সংরক্ষণ। এবার বলুন দেখি, নতুন নিয়োগ কি করে হবে? এই যে যেগুলো ঝুলে আছে, প্যানেল ট্যানেল নাকি হয়ে আছে, কি সব, ওই যে হয়েছিল কাউন্সিলিং হয়ে আছে 11-12 SLST 2 2025 সালের অগাস্ট মাসে হলো নাকি সেপ্টেম্বর, যাই হোক হলো, সেপ্টেম্বর মাসে হলো। তার নিয়োগ হবে কি করে হবে? তিনি কোন কোন ওবিসি, কোন রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে হবে? প্লাস এই যে বৈঠক হলো, সোমবারে বৈঠক হয়েছে, সেখানে কি বলা হয়েছে, মাননীয়ার আমলে সব কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে, সব কটা রিভেরিফিকেশন হবে। 1,69,00,000, সময় লাগবে না? তারপরে আবার এই বিধি এলো 66টার জন্য 7%, সেটাকে ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে না? তাহলে কি করে নিয়োগ হবে? আরে এগুলো তো ছক করাই আছে, নিয়োগ বন্ধ রাখার জন্য এসব করা হয়েছে আগে থেকে। তাহলে হ্যাঁ, নিয়োগ কি তা হতে পারে না? হতে পারে। স্থায়ী পদে নিয়োগ, স্কুল শিক্ষক, করণিক, অনেকে প্রশ্ন করছেন গ্রুপ সি ডি, স্যার রাজ্য স্কুলের সি ডি, প্রশ্নই আসে না, নেবে না, বহু আগেই বলেছি। তাহলে কিভাবে নিয়োগ হতে পারে? একদমই তো এইগুলো যদি হলে না, একটা পথ আছে, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে। যদিও আমাদের জুডিশিয়ারি এবং কনস্টিটিউশনাল এক্সপার্টরা বারবার বলেছেন যে চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে গেছে এখন গোটা দেশে, তাই চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও এই রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করা হোক বলেছে, কিন্তু এখনো সেটা হয়নি। কোনো রাজ্যই ঠিকঠাক ভাবে এই রিজার্ভেশন পলিসি অনুসারে চুক্তিভিত্তিক নিয়োগ করছে না, অর্থাৎ কন্ট্রাকচুয়াল নিয়োগ যেটা হচ্ছে এই রিজার্ভেশনের নিয়ম না মেনেই হচ্ছে। তাহলে সেইখানে কিন্তু নিয়োগ চলতে পারে, কি বুঝলেন? সেটা সিভিক পুলিশই হোক বা অন্য কোনো পঞ্চায়েতই হোক, এসব জায়গায় ওদের লোক লাগবে। আমি তো বলেছি স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য খাতে, নার্সিং, আশাকর্মী, পরিবেশ সচেতনতা প্রচার, পঞ্চায়েতে ওদের লোক লাগবে, কারণ টোটাল কন্ট্রোলের জন্য পঞ্চায়েতটা জরুরি। গ্রামে গঞ্জে এখন টোটাল কন্ট্রোল করবে, ভ্যাকসিনটা বেশি করে গুঁজে দেবে এবার, কারণ মানুষ এখন মানে ভ্যাকসিন নিতে চাইবে না, তাই আরো লোক চাই ওদের কন্ট্রোল করবার জন্য, সেসব জায়গাতে ওরা লোক নেবে। সেই ক্ষেত্রে একটা পথ আছে, চুক্তিভিত্তিক নিয়োগ। সেক্ষেত্রে এই রিজার্ভেশনের কোনো ঝামেলার ব্যাপার থাকবে না।
সেটাকে বাইপাস করে নিয়োগ করা যাবে, এত কিছু নিয়ম মানার দরকারই পড়বে না, এ একটা পথ আছে। আর একটা পথ আছে বিশেষ অর্ডিন্যান্স এনে পুলিশের ক্ষেত্রে, বিশেষ করে পুলিশটা জরুরি, বুঝতেই পারছেন ওরা, পুলিশ তো ওদের সবচেয়ে বড় স্তম্ভ হবে। শিক্ষক টিক্ষক ওদের লাগবে না, পুলিশ লাগবে। যেভাবে দেখলেন তো কিভাবে গোপালকরা বিক্ষোভ করছে, যেভাবে মারমুখী হয়ে কয়েকটা ভিডিও দেখলাম, পুলিশের দিকে বোতল ফোতল ছুটছে, মহিলারা পর্যন্ত ক্ষিপ্ত। তো এই অবস্থাতে দাঁড়িয়ে আগামীতে তো আরো হবে, কারণ নিয়োগ হবে না, বেকার যুবক যুবতীরা পথে নামবে, পেটের জ্বালায়। ভাতা দিয়ে আর কজন চলবে? ভাতা দিয়ে ফুচকা খেতেই শেষ হয়ে যাবে। অনেকে তো অনেক আশা নিয়ে বসে আছেন। তো এই একটা বিক্ষোভ আগামীতে হবে, পথে ঘাটে, এই বিকাশ ভবনের সামনে, নবান্নের সামনে প্রচুর জমায়েত হবে আগামীতে। কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতে গেলে প্রচুর পুলিশ লাগবে। তো সেক্ষেত্রে স্থায়ী পুলিশের বদলে সিভিক পুলিশ, শুনেছেন সিভিক পুলিশে ছাঁটাই করবে মাননীয় সিভিক পুলিশ? মোটেই না, ওগুলো তো ভালো, ওগুলো মাননীয় ভালো কাজ করে গেছেন। স্থায়ী নিয়োগে মাইনেটা বেশি দিতে হয়, পয়সা বেশি লাগে, খরচ বেশি পড়ে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এসব ঝামেলা আছে। আর চুক্তিভিত্তিক নিয়োগ, এখনই চুক্তি করো, 6 মাস পরে মনে পছন্দ না, যান আসুন, অত ঝামেলা নেই, বলুন তো নিশ্চিন্ত আর কি। তো চুক্তিভিত্তিক নিয়োগের রাস্তাটা খোলা আছে। আর বিশেষ আইন বলে বা কিছু এনে, এমার্জেন্সি দেখিয়ে কিছু পুলিশ ওরা অবশ্যই নিতে পারে, স্থায়ী পদেও নিতে পারে বা কোনো কিছু, সেটাও আমার মনে হয় না স্থায়ী পদে নেবে। সেক্ষেত্রেও হয়তো একটু দীর্ঘস্থায়ী করে নিয়ে পরে চুক্তি বাড়ানো, রিনিউ করার একটা সুযোগ থাকবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখনো আশা করছেন SLST 3 ক্লাস নাকি শুরু হয়ে গেছে, বিভিন্ন কোচিং কি করবে, ওদেরও তো উপার্জন নেই, কি করবে তারা? এখন বলছে পঞ্চায়েতের ক্লাস শুরু হয়ে গেল, স্কুল সার্ভিস SLST 3 ক্লাস শুরু হয়ে গেল। আচ্ছা, SLST 2 এরই কিছু হলো না, বলে SLST 3 ক্লাস শুরু হয়ে গেল। আচ্ছা, বলছে কেন না, SLST 2 হবে না, মানে তুলে দেওয়া হবে, সবাই বাতিল হয়ে যায়, মাননীয়ার আমলের তো, তাই এখন SLST 3 বেরোবে। আচ্ছা, বেশ বেশ। তো এরকম ভাবে চলছে। কিন্তু যারা চোখ কান খোলা রাখুন, তারা তারা বলবো যে পুলিশ হলে, স্বাস্থ্য খাতে হলে, স্বাস্থ্যকর্মী হলে, আশাকর্মী হলে, বা এই ধরনের ক্ষেত্র হলে, বা টপ লেভেলের IAS IPS বা WBCS এ কিছু কিছু ভ্যাকেন্সি এখনো নেবে, কারণ ওদের আমলা চাই। টপ লেভেলের আমলা কি আমাদের রাজ্যে? WBCS, আর কেন্দ্রে IAS IPS, তাই তো? তো এই টপ লেভেলের কিছু লোক ওদের লাগবে, বলেই দিচ্ছি। ভ্যাকান্সি কমে যাবে কিন্তু লাগবে, এখনো লাগবে। তাহলে WBCS, IAS IPS এগুলোতে যারা পড়াশোনা করছেন করুন, এখনো লাগবে। আচ্ছা, কিছুদিন তো লাগবেই। আর পুলিশে লাগবে, কনস্টেবল, SI এসবে লাগবে। এখানে কিছু ভ্যাকেন্সি ওরা করবে, যে কোনোভাবেই হোক করবে। বেশিরভাগই চুক্তিভিত্তিক হবে। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রেও ওদের লোক লাগবে, পঞ্চায়েতেও কিছু লোক লাগবে, কিন্তু সেক্ষেত্রে চুক্তিভিত্তিক হওয়ারই সম্ভাবনা বেশি। পঞ্চায়েতে ওরা স্থায়ী পদে ভালো বিশাল মাইনে দিয়ে লোক রাখবে বলে আমার মনে হচ্ছে না। এই হলো বাস্তব চিত্র। আর এই কারণে ওরা ভাতার অ্যাম্বিটটা বাড়াবে, আগামীতে আরো ভাতা আসবে, অনেক রকমের ভাতা আগামীতে আসবে, এবং ভাতা একটু একটু করে বাড়ানো হবে বিক্ষোভ সামাল দেওয়ার জন্য, যাতে করে কোনো মতে দুবেলা খাওয়া যায় তার ব্যবস্থা ওরা করবে, যাতে করে মানুষ, প্লাস আগামীতে বিভিন্ন রকমের কুপন আসবে, দেখবেন যে এই ভাতার সঙ্গে কুপনগুলো দেওয়া হবে। এখনো সময় আসেনি, মোটামুটি বছর 2030-এর আগেই দেখতে পাবেন আশা করছি। ধরুন বিভিন্ন ফুড ভাউচার, মানে আমাজনের ফুড ভাউচার, ফ্লিপকার্টের ফুড ভাউচার, মানে আপনি টাকা পাচ্ছেন সরকার থেকে একটা ভাতা, প্লাস খাবার দাবারের জন্য আপনি আবার একটা কুপন পাচ্ছেন। সেই কুপনগুলো আপনাদের যে ব্যাংক নাম্বার ওদের কাছেই আছে, সেখানে পাঠানো হবে, সেটাকে আপনি সরাসরি মলে গিয়ে সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন, করে আপনার জিনিসপত্র মল থেকেই তখন আপনাকে কিনতে হবে। স্পেন্সারের কুপন পাঠালো হয়তো, বা এরকম ভাউচার পাঠালো, তো সাধারণ দোকানপাট থেকে যাতে করে আর কেনার দরকার না পড়ে। মানে এইভাবে সাধারণ দোকানের উপর আগামীতে আরো বড় কোপ আসছে। এই ভাতা দিয়ে একদিকে কন্ট্রোল করা, ভ্যাকসিন বুঝতে বাধ্য করা, উপার্জন না থাকলে, সঞ্চয় না থাকলে মানুষ কি করবে? তখন মানুষ আরো বেশি করে টোটাল কন্ট্রোলের শিকার হবে, তারা প্রতিবাদ করতে পারবে না। পাশাপাশি খাবার দাবার কোথা থেকে কিনবে, ওই যে ফুড কন্ট্রোল, সেটাও ওরা বলে দেবে, কারণ তার তো উপায় নেই, সে তো নাও করতে পারবে না। আর যদি কাউকে যদি মাসে 3,000 টাকা বা 4,000 টাকা ভাতা দেওয়া হয়,
এবার পরিবার মিলে দেখা গেল স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মিলিয়ে 1,000-5,000 টাকা ভাতা হচ্ছে, তা চলবে? তখন তার সঙ্গে যদি একটা ফুড ভাউচার দেওয়া হয়, স্পেন্সারিয়াস ফুড ভাউচার, সরকারি টাকাটা দিয়ে দেবে ওদেরকে। যেমন করে ভ্যাকসিনটা কিনেছিল সরকার টাকা দিয়ে দিয়েছিল। তো এবার কি হবে, আপনি আমাজন থেকে খাবার আনাবেন, আমাজনের কুপন দিয়ে দিল আপনাকে, বা স্পেন্সারের দিয়ে দিল, তাই তো? আপনি ওখান থেকে 1,000 টাকার কুপন দিল, 1,000 টাকার মধ্যে আপনি মুদির সামগ্রী কিনে নিলেন, বা সবজি দিয়ে দিল, স্পেন্সারের সবজিও পেয়ে যাবেন, কিনে নিল, বেশ। টাকাটা কে দিয়ে দিল? সরকার দিয়ে দিল। আর আপনি মনে হয় ফ্রিতে পাচ্ছি, ভালো। ভ্যাকসিনটাও ফ্রিতে পেয়েছিলেন, কিন্তু সরকার টাকাটা দিয়ে দিয়েছিল বিল গেটসকে, তাই তো? ব্যাপারটা এরকম হবে। এর ফলে কি হবে, আগামীতে যত দোকান থাকবে আস্তে আস্তে সেগুলো উঠে যাবে, কারণ এই ধরনের ভাতাভোগী মানুষ, তাদের তো আর সাধারণ দোকান থেকে কেনাকাটার ক্ষমতাও থাকবে না। সাকুল্যে পরিবারে হয়তো 5,000 টাকা ভাতা পাচ্ছেন স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মিলিয়ে, যাই হোক, চাকরি বাকরি তো হবে না, ভাতার উপরে তো জীবন। কিছু হবে ওই যে বুঝতেই পারলেন, টপ লেভেলের ওই IAS IPS তাহলে BCS আর এই চুক্তিভিত্তিক, তাতে করে সংসার চলবে? তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের কোটি কোটি মানুষকে যদি এই ফুড ভাউচার দেওয়া হয়, এই কর্পোরেটের ফুড ভাউচার দেওয়া হয়, তাহলে তারা তো আর সাধারণ দোকান থেকে কিনতেই পারবে না, তাদের তো সাধ্যই নেই। তারা তখন ওই ফুড ভাউচার শো করে দেখিয়ে ওই সব কর্পোরেট কাছ থেকে মালপত্র কিনবে, এবং সরকার জনগণের টাকায় ট্যাক্সের টাকাটা ওদেরকে পাঠিয়ে দেবে, অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এভাবেই চলবে, আঁতাত, টোটাল কন্ট্রোল। আজ এই পর্যন্তই। পরিশেষে আবার বলবো, হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই না করলে ফুড কন্ট্রোল আটকাতে পারবেন না, কোনো কন্ট্রোলই আটকাতে পারবেন না। তো এখন থেকে যদি আপনারা মনে করেন হিন্দুদের টাইট দিচ্ছি গরু না কিনে, ভুল করছেন। এভাবে হাসবেন না, মজা টজা করবেন না। এখন আপনারা হাসছেন, তো পরে আবার ওরা আবার হাসবে, যদিও হাসার অবস্থা থাকে আর কি। তাই কোরবানিটা ওদের টার্গেট, আরো একবার বলে দিই, নিজেদের পরিবারকে, সন্তান সন্ততিকে কোরবানির তাৎপর্য আরো, প্রকৃতির কাছে থাকুন, সন্তান সন্ততিকে, মুসলমানদের সন্তান সন্ততিদের নামাজ পড়ার গুরুত্ব শেখান, প্রতিদিন না পারলে অন্তত শুক্রবারে জুম্মাবারে মসজিদে যাওয়ার অভ্যেস করুন। কি মনে হচ্ছে? তো কোরবানি নিয়ে যেহেতু বলছি, ওটার সঙ্গে রিলেটেড তো, নাহলে আপনি কি করে ফুড কন্ট্রোল আটকাবেন, তাই না? হিন্দুদের বলি গেছে ভোগে, কিন্তু এখন আপনারা ইচ্ছে করলে অনেক অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন। এখন থেকে যদি সচেতন হন, ওরা সহজে পারবে না। এই কারণেই বারবার করে বলছি, এই ডিভিশনের খেলায় না মেতে নিজেদের এই অধিকার, শুধু ধর্মের অধিকার বলি না আমি, এটাকে খাদ্যের অধিকারও বলি, রাইট টু ফুড। কোরবানি মানে শুধু ধর্মের অধিকার নয়, খাদ্যেরও অধিকার, যেটা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন আরো কিছুদিন যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।